আসসালামু আলাইকুম। পড়ছি অফিডিয়ান। লিখেছেন রানী আমিনা। পর্ব 12। নামাজ শেষে ইশতিয়াক, সাফওয়ান আর শাফিন বাড়ি ফিরে এলো। সৌভাগ্যের বিষয় এটাই যে কোনো অসুবিধা হয়নি। শাফিন আর সাফওয়ান দুজনেই শেষের কাতারে দাঁড়িয়েছিল। নামাজ শেষ হওয়ার পর দুজনেই আগে আগে বেরিয়ে গেছে, যার জন্য সাফওয়ানকে আর কারো প্রশ্নের মুখোমুখি হতে হয়নি। যদিও ইশতিয়াককে অনেকে প্রশ্ন করেছে যে সাফওয়ান কেন এইভাবে মাস্ক পরে, চশমা পরে, চোখ মুখ ঢেকে এসেছে। ইশতিয়াক বলে দিয়েছেন যে সাফওয়ানের ডাস্ট অ্যালার্জি আছে প্রচুর, তাই বাইরে বেরোলেও সবসময় এসব পরেই বের হয়। ইশতিয়াকের কথা সবাই মেনেও নিয়েছেন, কেউ আর কোনো প্রশ্ন করেননি। দুপুরে খাওয়ার শেষে উঠে খাবার টেবিল থেকে উঠে যাওয়ার সময় রুমাইশা শাফিনকে বলে গেল যেন খাওয়া শেষ করেই ওর সাথে রুমে দেখা করে। শাফিনও মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রুমাইশা গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। ভাত ঘুম দিতে ইচ্ছে করছে খুব, কিন্তু এখন ভাত ঘুম দিলে হবে না। জঙ্গলে তার যেতেই হবে। ওর মনে যে সন্দেহ দানা বেঁধেছে সেটা পরিষ্কার না হওয়া পর্যন্ত ওর শান্তি লাগবে না। শাফিন এলো কিছুক্ষণ পর। এসে রুমাইশার পড়ার টেবিলের চেয়ারটা টেনে বসে পড়ল। হ্যাঁ আপু, বলো। রুমাইশা দুই পা ভাঁজ করে হাঁটু বুকের কাছে নিয়ে দুই হাত দিয়ে হাঁটু জড়িয়ে ধরে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে। শাফিন যে রুমে এসে চেয়ার টেনে বসেছে সেদিকে ওর কোনো খেয়ালই নাই। রুমাইশাকে এক ধ্যানে মেঝের দিকে তাকিয়ে থাকতে দেখে শাফিন উঠে এসে রুমাইশার চোখের সামনে আঙ্গুল দিয়ে তুড়ি বাজালো। হতচকিত হয়ে ভাবনার জগৎ থেকে ফিরে এলো রুমাইশা। বিছানায় ভালোভাবে বসতে বসতে বলল, তুই কখন এলি? শাফিন আবার চেয়ারে বসতে বসতে বলল, এত ভাবনা চিন্তায় মশগুল থাকলে দেখবা কিভাবে? কে এত ভাবছিলে বলো তো শুনি? আমার ভাইকে নাকি? দুষ্ট হেসে বলল শাফিন। শাফিনের দিকে চোখ চোখা করে তাকালো রুমাইশা। পরক্ষণেই মুখে হাসি এনে ভ্রু নাচিয়ে বলল, যাই বলিস, তোর ভাইকে কিন্তু আজকে হেব্বি লাগছিল। রুমাইশার বড়াল ধরন দেখে হাসল শাফিন। তারপর ভাব নিয়ে বলল, ভাইটা তো আমার, বুঝতে হবে। রুমাইশা মুখ ভেঙচিয়ে বলল, হয়েছে, থাম। তারপর বিরতি নিয়ে বলল, তোকে যে কারণে ডেকেছি, বাইরে থেকে ঘুরে আসি, চল। ঘুরতে যাওয়ার কথা শুনে শাফিন খুশি হলো খুব। উৎফুল্ল হয়ে বলল, সত্যি যাবা? কোথায় যাবা বলো? গদখালি যাবা, নাকি সাগরদারি, নাকি ঝাপাঝিলে, বোট ক্লাবে যাবা? রুমাইশা চোখ পাকিয়ে বলল, অত নাচিস না, আমি আশেপাশে ঘুরতে যাওয়ার কথা বলছি। তারপর কিছুক্ষণ থেমে আবার বলল, চল জঙ্গল থেকে ঘুরে আসি। জঙ্গলের কথা শুনে শাফিন চুপসে গেল। বলল, কোনো দরকার নেই, সাফওয়ান ভাই আগের দিন বলেই দিয়েছিলে আমরা যেন কেউ জঙ্গলে না যাই, আর খুব প্রয়োজনে গেলেও যেন ডোবার ওপাশে না যাই। সেই ডোবা পর্যন্তই চল, তার ওই পাশে তোর আর যাওয়া লাগবে না। শাফিন বিরক্ত, একই সাথে অসহায় হয়ে বলল, তোমার কেন জঙ্গলে যাওয়া লাগবে? অন্য কোথাও চলো, সাফওয়ান ভাইয়া দেখতে পেলে আমাদের দুটোকেই মাথায় তুলে আছাড় দিবে। এত বোঝানোর পরও রুমাইশা বুঝল না। জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। অগত্যা শাফিনকেও বাধ্য হয়ে রুমাইশার পেছন পেছন যেতে হলো। দুজন মিলে জঙ্গলের ভেতর হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে একসময় সেই ডোবার ধারে চলে এলো রুমাইশা আর শাফিন। ডোবার চারপাশে জঙ্গলি ফুলগুলো এখনও আছে। পানিটা এত স্বচ্ছ যে ডোবার তলা পর্যন্ত স্পষ্ট দেখা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ডোবার পাড়ের কিছু কিছু অংশের মাটি ভেজা। দেখে মনে হচ্ছে কেউ এখানে এসেছিল আর পানিতেও নেমেছিল, কিন্তু কোনো পায়ের ছাপ দেখা যাচ্ছে না। তাই ঠিক কি হয়েছে বুঝল না রুমাইশা। এই ডোবায় নামার মতো তো আশেপাশে কেউ নেই। সাফওয়ানদের বাড়িটা তুলনামূলক একটু ভেতরেই। আশেপাশে 3টা কি 4টা বাড়ি আছে, কিন্তু সেগুলো সাফওয়ানদের বাড়ির থেকে কিছুটা দূরে অবস্থিত, আর ওসব বাড়ির কেউ জঙ্গলে আসবে বলে মনে হয় না। শাফিন যদিও এসব খেয়াল করেনি। হাঁটতে হাঁটতে ও ক্লান্ত। কিছুক্ষণ সেখানে দাঁড়ানোর পর শাফিন বলল, চলো আপু, ফিরে যাই, আর সামনে যেতে হবে না। জানোই তো আগেরবার কি দেখেছিলাম আমরা। কিন্তু রুমাইশা শাফিনের কোনো কথার পাত্তা না দিয়ে সামনে হেঁটে চলল। শাফিন পেছন থেকে জোরে বলে উঠল, কোথায় যাচ্ছ আপু? সামনে যেও না, আর বাড়ি ফিরে চলো, সাফন ভাইয়া শুনলে খুব রাগ করবে। রুমাইশা হাঁটা না থামিয়ে বলল, তোর ভাইকে তুই না বললে জানতে পারবে না। তুই গেলে আয়, নাইলে আমি চলে গেলাম, তুই এখানেই থাক। অগত্যা রুমাইশার জেদের কাছে হার মেনে শাফিনও সামনের দিকে এগোলো। কিছুক্ষণ হাঁটার পর ওরা আগের দিনে সেই খোলামেলা জায়গায় এসে পৌঁছালো। শাফিন আর একটুও এগোতে চাইল না। রুমাইশা আর একটু সামনে এগোলো। এখানে এসেই চারিদিকে সতর্কতার সঙ্গে চোখ বুলালো রুমাইশা। সেদিনের সেই খোলসটা এখানে আর নেই। কেমন যেন গা ছমছম করে এখানে আসলেই। বুকের ভেতর হাতুড়ি পেটা হচ্ছে। একদিকে ভয়, অন্যদিকে কৌতূহল। হঠাৎই উপরের দিক থেকে অনেকগুলো হিস হিস শব্দ শুনতে পেল রুমাইশা। শরীর জমে গেল ওর। ভয়ে ভয়ে ধীর গতিতে উপরের দিকে তাকালো। তাকিয়ে হতবিহ্বল হয়ে গেল।
আগের দিনের সেই বিশাল খোলসটিকে পেঁচিয়ে 15 থেকে 20টির মতো বিভিন্ন ধরনের বিষধর সাপ বিশাল রেডউড গাছের একটা ডালে ঝুলে আছে। শাফিন দূরে দাঁড়িয়ে থাকায় এখানের কিছুই দেখেনি। রুমাইশাকে উপরের দিকে তাকিয়ে থাকতে দেখে শাফিন পেছন থেকে ডাকলো ওকে। আপু, ফিরে এসো, এখানে থাকা আমাদের জন্য নিরাপদ না। সাফওয়ান ভাইয়া সাফ সাফ মানা করে দিয়েছে। রুমাইশা শাফিনকে কিছু বুঝতে দিল না। উপরের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ঢোক গিলে হজম করে নিল। শাফিনের কথা শুনে রুমাইশা ফেরার উদ্দেশ্যে পা বাড়ালো। তখনই ওর থেকে 5-7 হাত দূরে কিছু একটা পড়ে থাকতে দেখল। শাফিনের চোখের আড়ালে সাথে সাথে সেটা তুলে বুকের মধ্যে লুকিয়ে রাখলো রুমাইশা। তারপর দ্রুততার সাথে সেখান থেকে প্রস্থান নিল। সেদিন রাতের খাবারের পর আবারও ডাক পড়ল শাফিনের। রনিয়া সাফওয়ানকে খাবার দিয়ে এসে খাবার টেবিলে বসা শাফিনের উদ্দেশ্যে বললেন, সাফওয়ান তোকে ডেকেছে, কি বলে শুনি আয়। শাফিনের পাশেই বসে খাচ্ছিল রুমাইশা। রুনিয়ার কথাতে খাওয়া থেমে গেল ওর। আর চোখে একবার শাফিনের দিকে তাকালো। শাফিন ঢোক গিলে রুমাইশার দিকে তাকালো। শাফিন তাকানো মাত্রই রুমাইশা চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। শাফিন পড়ল বিপদে। মনে মনে ভাবল, যাই সবসময় দুজনে, কিন্তু দোষ হয় শুধু আমার। রুনিয়াদের দুজনের এমন চোরা ইশারা করতে দেখে ফেললেন। ওদের দুজনের বিপরীতে চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন। তোদের দুজনের হাবভাব এমন চোরা চোরা লাগছে কেন? কি করেছিস তোরা? শাফিন অতি উত্তেজনায় বলে ফেলল, দেখো মা, আমার কোনো দোষ নেই, সব দোষ রুমিয়াপুর। রুমাইশা কেবল পানি মুখে নিচ্ছিল। নিজের নাম শুনে বিষম খেল ও। পানি খাওয়া থামিয়ে শাফিনের দিকে চোখ গরম করে তাকিয়ে বোঝালো, ভুলেও আমার নাম নিবি না। রুনিয়া এদের দুজনকে পরখ করছেন। বুকে 2 হাত গুজে বললেন, এই জন্য সাফওয়ানে তো রেগে রেগে আছে। তোরা নিশ্চয়ই কোনো অপকর্ম করেছিস। এখন দ্রুত খাওয়া শেষ করে যা, গিয়ে দেখ সাফওয়ান কি বলে। শাফিনের খাওয়া আর এগোলো না। 5 মিনিটের খাওয়া 15 মিনিটে শেষ করলো। খাওয়া শেষে উঠে সিঁড়ির দিকে এগোতে এগোতে রুমাইশার উদ্দেশ্যে বলল, আমাকে বকা দিলে আমি সোজা তোমার নাম বলে দেব যে তুমি ফুসলি আমাকে নিয়ে গেছো। রুমাইশা পেছন থেকে বলল, আমরা যে ডোবার ওই পাশে গেছি সেটা যেন ভুলেও বলিস না ভাইয়াকে। শাফিন পেছন ফিরে রুমাইশাকে চোখা দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ, মিথ্যা বলি আর ভাইয়া তার জন্য আমার শাস্তি ডাবল করে দিক। তারপর আগের মতো করে আবার ঘুরতে সিঁড়িতে উঠল। রুমাইশা দ্রুত খাওয়া শেষ করে শাফিনের রুমে গিয়ে বসে রইল শাফিনের আসার অপেক্ষায়। ধীর গতিতে ছাদের দিকে এগোলো শাফিন। ভাইয়া বারণ করা সত্ত্বেও জঙ্গলে গিয়েছে ওরা। আজ ভাইয়া আর ওকে আস্ত রাখবে না, ভাবল শাফিন। সাফওয়ান বসে আছে টি টেবিলের পাশে রাখা চেয়ারটিতে। চোখে গগলস, কিন্তু মুখে মাস্ক নেই। হয়তো রাত বলে আর মাস্ক পরার প্রয়োজন মনে করেনি সাফওয়ান। কিন্তু গগলস ছাড়া ওর চলাই উপায় নেই, কারণ চোখ দুইটা সর্বক্ষণ জ্বলজ্বল করে, বিশেষ করে রাতের বেলা। শাফিন এসে সাফওয়ানের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। শাফিনের উপস্থিতি টের পেতেই সাফওয়ান বজ্র কঠিন কণ্ঠে বলে উঠল, আমি বারণ করার সত্ত্বেও জঙ্গলে কেন গিয়েছিলে? কি এমন প্রয়োজন পড়েছিল? শাফিন মাথা নিচু করে রইল। ভাইয়ের ধমকে চোখের কোণে পানি জমল ওর। ছোট থেকে আজ পর্যন্ত বড় ভাইকে বড় ভাইয়ের মতো করে পায়নি শাফিন। যেটুকু পেয়েছে সেটুকু হয়তো ফর্মালিটি, নয়তো ধমকাধমকি। এক মুহূর্তে ভাইয়ের দেওয়া সকল ধমক চোখের সামনে ফুটে উঠল ওর। অভিমানে কান্না তলা পাকিয়ে ঠেলে উঠতে চাইল। অনেক চেষ্টা করে চোখের পানি আটকে রইল শাফিন। শাফিনকে চুপ থাকতে দেখে আবারও কঠিন স্বরে বলে উঠল সাফওয়ান, কিসের জন্য জঙ্গলে গিয়েছিলি? আর গিয়ে কতখানি উপকার হয়েছে তার উত্তর দিয়ে এখান থেকে যাবি। তার আগে এক পাও এখান থেকে নড়বি না। শাফিন নিজেকে সংযত করে কিছুটা সময় নিয়ে বলল, রুমি আপু বলেছিল যেতে। আমি না গেলেও রুমি আপু একাই চলে যেত, তাই বাধ্য হয়ে আমিও গিয়েছি আপুর সাথে। সাফওয়ান প্রচুর রেগে গেল। চিবিয়ে চিবিয়ে বলল, রিমির কি কাজ ছিল ওখানে যে ওর যেতেই হলো? আর কতদূর পর্যন্ত গিয়েছিলি? শাফিন আমতা আমতা করে বলল, ডোবা পর্যন্ত ভাইয়া। সত্যি করে বল, কোন পর্যন্ত গিয়েছিলি? আবারও বজ্রকণ্ঠে বলল সাফওয়ান। এমন সময় রুমাইশা হঠাৎ করেই ছাদে চলে এলো ওদের কাছে। শাফিনের ঘরে বসে ওর মন টেকেনি, তাই নিজেও ছাদের দিকে এসে চুপচাপ দাঁড়িয়েছিল। শাফিনের ঠিক পাশে এসে দাঁড়ালো রুমাইশা। তারপর চোখ নামিয়ে নরম গলায় বলল, শাফিনকে বকবেন না ভাইয়া, ওকে আমি নিয়ে গিয়েছিলাম জোর করে। ও যেতে চাইছিল না, তবুও দোষটা আমারই, আমাকে বকা দিন, ওর কোনো দোষ নেই। সাফওয়ান রক্তচক্ষু নিয়ে তাকালো রুমাইশার দিকে, কিন্তু চোখ ঢাকা থাকায় রুমাইশা বা শাফিন কেউই বুঝতে পারল না যে সাফওয়ান চোখ দিয়েই তাদেরকে লেখাচ্ছে। চেয়ার ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ালো সাফওয়ান। তারপর হেঁটে একেবারে রুমাইশার সামনে এসে দাঁড়ালো। সাফওয়ানের সামনে রুমাইশা আরও নুয়ে পড়ল। কোনো রকমে একটু উপরের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো সাফওয়ানকে, কিন্তু সাফওয়ানের বুক ছাড়া অন্য কিছু চোখে বাঁধল না। সাফওয়ান নিজের ডান হাত দিয়ে রুমাইশার চিবুক ধরে উঁচু করে উপরের দিকে নিল।
সাফওয়ানের খসখসে হাতের স্পর্শে রুমাইশার নরম চিবুকে লাগতেই কেঁপে উঠল সে। নিঃশ্বাস যেন আটকে গেল ওর। চোখ দুটো বন্ধ করে ফেলল, ভুলেও চোখ খুলল না। রুমাইশার মুখটা উঁচু করে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকলো সাফওয়ান। পাশেই শাফিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে আর চোখে দেখছে সামনে কি হচ্ছে, তারপর আবার চোখ নামিয়ে নিচ্ছে। সাফওয়ান রুমাইশার মুখে চোখ বুলাতে বুলাতে শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বলল, এটাই তোমার লাস্ট ওয়ার্নিং। এরপর যদি আমি তোমাকে জঙ্গলের আশেপাশেও দেখি, সেটা তোমার জন্য মোটেও ভালো হবে না, মিস রুমাইশা কাদের। সাফওয়ানের মুখে তুমি সম্বোধন আর নিজের পুরো নাম শুনে রুমাইশা বেশ ভালোভাবেই টের পেল সাফওয়ানের রাগের বহর। কথাটা বলে আরও কিছুক্ষণ রুমাইশার মুখখানা ভালোভাবে দেখে ওকে এক প্রকার ধাক্কা দিয়ে ছেড়ে দিল সাফওয়ান। সাফওয়ানের থেকে ছাড়া পেতেই জোরে মুখ দিয়ে দম ছাড়ল রুমাইশা। এতক্ষণও একটিবারের জন্য চোখ খুলেনি। সাফওয়ান নিজের রুমের ভেতর যেতে যেতে বলল, আমি যা বলেছি সেটা মাথায় রাখবে দুজনেই। এখন যার যার রুমে যা। তারপর ঘরে ঢুকে ধাম করে দরজা লাগিয়ে দিল। শাফিন আর রুমাইশা একসাথে নিচে নেমে এলো। এই নিয়ে দুজনে আর কোনো কথা বলল না। যদিও রুমাইশা বুঝল যে শাফিন তার উপর খুব অভিমান করে আছে, কিন্তু ওর অভিমান কাল ভাঙানো যাবে। আজও একটু ব্যাপারটা হজম করে নিক। রুমে গিয়ে সাফওয়ানের বলা প্রত্যেকটা কথা নিজের মস্তিষ্কের ভেতর বারবার পুনরাবৃত্তি করতে থাকলো রুমাইশা। নিজেকে একটু ধাতস্থ করে নিয়ে তারপর পড়তে বসলো। 2টার দিকে পড়া শেষ করে বিছানায় যাওয়ার প্রস্তুতি নিল রুমাইশা। বুকের ভেতর থেকে জঙ্গলে পাওয়া বস্তুটি বের করে টেবিলের ড্রয়ার ওপেন করে সেখানে রাখল। তারপর বিছানা ঠিক করে বৈদ্যুতিক আলোর সুইচ অফ করে দিয়ে শুয়ে পড়ল। রাতের চতুর্থ প্রহরের শুরুতে আকস্মিক ভারী শব্দে সদ্য নিদ্রা যাওয়া রুমাইশার তন্দ্রা ছুটে গেল। বুঝল আজ আবারও কেউ উঁচু থেকে লাফ দিয়ে মাটিতে পড়েছে। সাথে সাথে বিছানা ছেড়ে জঙ্গলের দিকে জানালার কাছে গিয়ে দাঁড়ালো রুমাইশা। কিন্তু পর্দা সরানোর পর বুঝল দুর্ভাগ্যবশত আজ জানালার গ্লাস লাগানো হয়নি। পর্ব 13। আজ জানালার গ্লাস লাগাতে একদমই ভুলে গেছে রুমাইশা। কিন্তু কিছু করার নেই। এখন গ্লাস লাগাতে গিয়ে শব্দ হলেই ও পুরাই শেষ। আপাতত গ্লাসের ভাবনা মাথা থেকে তাড়াতাড়ি সরিয়ে সামনের দিকে মনোযোগ দিল ও। হ্যাঁ, কেউ একজন যাচ্ছে জঙ্গলের রাস্তা ধরে সামনের দিকে। তার শরীরের স্কেলি আবরণগুলো চিকমিক করছে চাঁদের আলোতে। সত্যি কি রুমাইশা যাকে ভাবছে সে? হ্যাঁ, সেরকমই। এই তো, তেমনই লম্বা, তেমনই পিঠ। হ্যাঁ, এই আন্ডার শার্ট হয়তো সাফওয়ানের পরে দেখেছিল ও। এটা সাফওয়ান ভাইয়া। ওই খোলস, ওই বিশাল পুরো খোলসটা কি তাহলে সাফওয়ান ভাইয়ার? সাফওয়ান ভাইয়াও কি সাপদের মতো খোলস ছাড়ে? কিন্তু তখন তখন ওখানে অত সাপ এক জায়গায় ছিল কেন ওইভাবে গাদা মেরে? ওইখানে গিয়ে কি ভাইয়া করেটা কি? এসব ভাবতে ভাবতে আচমকা কনুয়ের আঘাত লেগে জানালার ধারের চওড়া জায়গাতে রাখা কফি মগটা একেবারে নিচে মাটিতে রাখা ইটের ওপরে গিয়ে পড়ে। আর তাতেই ঝনঝন শব্দে চীনামাটির মগটা ভেঙে গুড়িয়ে যায়। চরম ভুল হলো রুমাইশার। সন্ধ্যায় জানালা ধরে দাঁড়িয়ে কফি খেয়ে মগটা এখানে রেখে দিয়েছিল, আর সেটাই কাল হলো। শব্দ হওয়া মাত্রই জঙ্গল অভিমুখী ব্যক্তিটি তড়িৎ গতিতে ঘুরে তাকায় পেছনের দিকে, আর তার নিশাচুরি জলজলে চোখ দিয়ে স্পষ্ট দেখতে পায় জানালার কাছে বিদ্যমান রুমাইশাকে। রুমাইশা ঘটনার আকস্মিকতায় জঙ্গলাভিমুখী ব্যক্তিটার দিকে অসহায় চোখে তাকিয়ে সেখানেই যেন জমে যায়। সাফওয়ান ভাইয়া, মনে মনে আওড়ায় রুমাইশা। উন্মুক্ত চেহারায় সাফওয়ান ও শকুনের মতো তীক্ষ্ণ চোখ দিয়ে দেখে নেয় রুমাইশাকে কিছুক্ষণ। এতক্ষণ শুধু ঘাড় ঘুরিয়েই রুমাইশাকে দেখছিল সাফওয়ান, কিন্তু এবার পুরো শরীর ঘুরায়ও। তারপর চোখের পলক না ফেলে মুখে হিংস্র অভিব্যক্তি এনে ওইভাবেই তাকিয়ে থাকে রুমাইশার দিকে। রুমাইশা পা ফেলে জানালা থেকে সরে যাওয়ার মতো শক্তি পায় না। আমি দেখে ফেলেছি আমি। সাফওয়ান দেখে ফেলেছে যে আমিও দেখে ফেলেছি। আমি আমি কি করব এখন? ও নিশ্চিত আমাকে মেরে ফেলবে এবার। আমাকে আর বাঁচিয়ে রাখবে না, মোটেই বাঁচিয়ে রাখবে না আমাকে। এলোমেলো চিন্তায় রুমাইশার মাথা ভার হয়ে আসলো। মনে হলো মাথার ভারে ও পড়েই যাবে। এখনও চোখ ওর সাফওয়ানের দিকে। সাফওয়ান আরও কিছুক্ষণ শিকারের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে আবার ঘুরে 2 হাত প্যান্টের পকেটে রেখে ধীর গতিতে নিজের গন্তব্যের দিকে চলল। সাফওয়ানকে চলে যেতে দেখে তড়িৎ গতিতে বিছানায় এসে বসল রুমাইশা। জোরে জোরে নিঃশ্বাস ওঠানামা করছে ওর। টেবিলের উপর থেকে বোতল নিয়ে বোতল উঁচু করে পানি খেল। সাফওয়ান দেখে ফেলেছে আমাকে। আমি যে জেনে গেছি ওর ব্যাপারে সেটাও বুঝে গেছে। আমি কি করব এখন? বাড়ি চলে যাব? কিন্তু বাড়ি গিয়েও কি হবে? ও তো আমার বাড়ি গিয়েও আমাকে মেরে ফেলে দিয়ে আসবে। উত্তেজনায় কান মাথা গরম হতে শুরু করলো রুমাইশার। গা ঘেমে যাচ্ছে যেন। কি হবে এখন? হাতড়ে হাতড়ে মাথার বালিশটা খুঁজে কোনো রকমে তার ওপর মাথা রেখে চিত হয়ে বিছানায় পিঠ রাখলো রুমাইশা।
কালই এই বাড়ি ছাড়তে হবে, যেভাবেই হোক। আর এখানে থাকা যাবে না। ফুপ্পিকে বলে কালই বাড়ি চলে যাবে ও। সকালবেলা চোখমুখ ফুলিয়ে নিচতলায় কিচেনে রুনিয়ার কাছে এলো রুমাইশা। এসেই বলল, আমি বাড়ি যাব ফুপ্পি। রুনিয়া রুটি বেলছিলেন। রুমাইশার কথা শুনে রুটিবেলা থামিয়ে রুমাইশার দিকে তাকালেন। একদম ফোলা ফোলা চোখ মুখ দেখে রুনিয়া উৎকণ্ঠিত গলায় বললেন, এরকম লাগছে কেন তোকে? কান্নাকাটি করেছিস নাকি? রুমাইশা দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো, কিন্তু রুনিয়া স্পষ্ট দেখলেন রুমাইশার মুখে বেদনার ছাপ। রুটিবেলার বেলুনটা পাশে রেখে আটামাখা হাত দিয়ে রুমাইশার দুই গাল স্পর্শ করলেন রুনিয়া। তারপর বললেন, কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে? সাফিনের সাথে ঝামেলা হয়েছে তোর? রুমাইশা কোনো উত্তর করছে না দেখে কিছুক্ষণ রুমাইশাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন রুনিয়া। তারপর ধীর গতিতে জিজ্ঞেস করলেন, সাফওয়ান কিছু বলেছে নাকি? সাফওয়ানের নাম শুনতে শরীরের শিহরণ বয়ে গেল ওর। চোখ ফেটে পানি আসতে চাইল, কিন্তু ঠোঁট চেপে কান্নাটা আটকালো রুমাইশা। কিছুই স্বীকার করল না রুনিয়ার কাছে। থেমে থেমে বলল, অনেকদিন বাসায় যাওয়া হয়নি, তাই মন খারাপ লাগছে। বাবা আর মায়ের কথা মনে পড়ছে খুব। এক্সামের আগে তো এখনও 4 দিন আছে। লাস্ট এক্সামটা না হয় আমি বাড়ি থেকেই দিব ফুপ্পি। একটার জন্য আর সমস্যা হবে না। রুনিয়া কিছুক্ষণ ভালোভাবে আপাত মস্তক দেখলেন রুমাইশাকে। ওনার কাছে মনে হলো কিছু ঘাপলা আছে। সাফওয়ান সেদিন বলেছিল যে রুমাইশা হয়তো কিছু জেনেছে। সত্যি কি জেনেছে? তাই জন্যই বাড়ি চলে যেতে চাইছে। মনে মনে ভাবল রুনিয়া। তারপর বলল, ঠিক আছে, আর তো আসতে চাচ্ছিস না, তাহলে আজকের দিনটা থেকে যা। কাল সকালবেলা যাস। তোর ফুপ্পা কাল রাতে রাজহাঁসের মাংস কিনে এনেছে। তুই পছন্দ করিস তাই। খেয়ে কাল সকালে চলে যাস। রুমাইশা একবার বলতে চাইল বিকেলে চলে যাওয়ার কথা, কিন্তু রুনিয়ার মুখের উপর কিভাবে বলবে ভেবে পেল না। অগত্যা নিজের রুমে চলে গেল। সকালের খাবার খাওয়ার পর রুনিয়া সাফিনকে রান্নাঘরে ডেকে নিয়ে গেলেন। জিজ্ঞেস করলেন রুমাইশার ব্যাপারে। ওর এরকম অবস্থা কেন? বাড়ি চলে যেতে যাওয়ার পেছনে কোনো কারণ আছে কিনা জানতে চাইলেন। সাফিন কালকে রাতের সাফওয়ানের ধমকাধমকির কথা বলে দিল রুনিয়াকে। আর এটাও বলল রাতে সাফওয়ান প্রচণ্ড রেগেছিল, তাই রুমাইশাকে ধমকেছে আর গলা ধরে ধাক্কাও দিয়েছে। মনে মনে আশ্বস্ত হলেন রুনিয়া যে রুমাইশা জেনে যায়নি কিছু, কিন্তু সাফওয়ানের প্রতি রুষ্ট হলেন খুব। রুমাইশাকে গলা ধাক্কা দিয়েছে, ব্যাপারটা মানতেই পারলেন না তিনি। আজ রাতেই সাফওয়ানের সাথে এই ব্যাপারে কথা বলবেন তিনি। সারাটা দিন রুমাইশার খুব খারাপ কাটল। কোনো কিছুতেই মন বসাতে পারল না। পড়াটাও হলো না তেমন। বইতে চোখ দিয়ে রাখছে ঠিকই, কিন্তু মন অন্যদিকে। শেষ বিকেলের দিকে সাফিন এলো রুমাইশার রুমে। এসে দেখল রুমাইশা টেবিলে কোনোই ঠেকিয়ে 2 হাত দিয়ে মাথা চেপে ধরে চেয়ারে বসে আছে। সাফিন ধীর গতিতে এসে বিছানায় বসল। রুমি আপু, ডাকলো সাফিন। রুমাইশা মাথা তুলে তাকালো সাফিনের দিকে। 2 হাত দিয়ে চোখ ডলে আড়মোড়া ভেঙে চেয়ার সামান্য ঘুরিয়ে নিল সাফিনের দিকে। হ্যাঁ বল, কোনো দরকার? মুখভঙ্গি স্বাভাবিক রেখে জিজ্ঞেস করলো রুমাইশা। কালকের জন্য তোমার মন খারাপ আপু? মন খারাপ করো না তুমি। আমাকেও তো বকেছে ভাইয়া, কিন্তু আমি তো এসব মনেও রাখিনি। জানোই তো ভাইয়া এখন আর আগের মতো নেই, কেমন যেন হয়ে গেছে। তারপর কিছুক্ষণ বিরতি দিয়ে বলল, ভাইয়া সারাক্ষণ একা একা থাকে, যার জন্য ভাইয়ার মেজাজ সবসময় তুঙ্গে থাকে। কিছু হলেই ছ্যাদ করে ওঠে। ভাইয়ার একটা বিয়ে দেওয়া দরকার, কি বলো? সাফিনের কথায় রুমাইশার ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি দেখা গেল। রুমাইশাকে হাসতে দেখে সাফিন আবারও বলল, মন খারাপ করো না আপু। আর মা বলল তুমি নাকি চলে যাবা। কত প্ল্যান করেছিলাম যে ঘুরতে যাব একসাথে, তোমার এক্সাম শেষ হয়ে গেলে। অথচ তুমি আমার সমস্ত প্ল্যানে পানি ঢেলে বলছো চলে যাবা। এটা কিছু হলো? মুখ গোমরা করে বলল সাফিন। রুমাইশা নিঃশব্দে হাসল। তারপর বলল, এমনভাবে বলছিস যেন আমি লন্ডন যাচ্ছি, আর কখনো ফিরবো না। ক্লাস শুরু হলে তখন তো রোজ রোজ আসবো, তখন না হয় একদিন ঘুরে আসবো। একদিন কেন, দৈনিক দৈনিক ঘুরবো, বুঝছস? সাফিন উপর নিচে মাথা নাড়িয়ে বুঝালো যে সে বুঝেছে। তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চলো এখন নিচে চলো, মা কি নাস্তা তৈরি করছে চেক করে আসি। এই অসময় পড়লে তোমার স্মৃতিশক্তি কমে যাবে, তখন আর পরীক্ষায় পাশ করতে পারবা না, ফেল মেরে বসে থাকবা। আর মামা তোমার এই রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে। রিক্সাওয়ালার সাথে বিয়ের কথা শুনে সাফিনের মাথায় একটা চাটি মারল রুমাইশা। তারপর মুখে হাসি ফুটিয়ে সাফিনের হাত ধরে কিচেনে রুনিয়ার কাছে গেল দুজনে। রাতের বেলা সাফওয়ানকে খাবার দিতে গেলেন রুনিয়া। সাফওয়ান রুমের বাইরে টি টেবিলের পাশে একটা পাটি বিছিয়ে বসে ল্যাপটপে কাজ করছিল। কারো আওয়াজ পেতেই তড়িৎ গতিতে পাশে রাখা মাস্ক আর গগলস পরে নিল। তারপর আবার নিজের কাজে মন দিল। রুনিয়া এসে খাবারের ট্রেটা রাখলেন টি টেবিলের উপর। তারপর সাফওয়ানের পাশে বসলেন। রুনিয়াকে পাশে বসতে দেখে সাফওয়ান জিজ্ঞেস করল,
কিছু বলবে মা? সাফওয়ানের কণ্ঠস্বর শুনে রুনিয়া বুঝলেন সাফওয়ানের মেজাজ খুব একটা ভালো নেই, কিন্তু তিনি দমে গেলেন না। কিছুক্ষণ নীরব থেকে নরম সুরে জিজ্ঞেস করলেন, সাফিন বলল তুই নাকি রুমিকে গলা ধাক্কা দিয়েছিস? সাফওয়ান নিজের কাজ অব্যাহত রেখেই বলল, হ্যাঁ দিয়েছি। কেন দিয়েছি সেটা জিজ্ঞেস করো না। গলা ধাক্কা দেওয়ার মতো কাজ করেছে তাই গলা ধাক্কা খেয়েছে। রুনিয়া ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন। তারপর সাফওয়ানকে বোঝানোর জন্য বললেন, এত বড় একটা মেয়ের গায়ে হাত তুললি, সেটাও আবার গলা ধাক্কা? শামসুল যদি জানতে পারে যে ওর মেয়েকে আমরা এখানে এনে গলা ধাক্কা খাওয়াচ্ছি, তাহলে সেটা কেমন হবে? ভালো হবে? সাফওয়ান এবার ল্যাপটপটা কোলের উপর থেকে নামিয়ে রেখে রুনিয়ার দিকে ঘুরে বসল। তারপর বলল, ওর যেটা প্রাপ্য ও সেটাই পেয়েছে মা। আর তাছাড়া আমি তো শুধু একা ওকে বকিনি, শাফিনকেও বকেছি। কিন্তু দোষটা যেহেতু ওর বেশি, তাই শাস্তি ও পেয়েছে বেশি। যে কাজ করতে বারণ করা হবে সেই কাজ করলে শাস্তি তো পেতেই হবে। তুমি আর এসব নিয়ে চিন্তা করো না। আর রিমু ও বাড়িতে কিছু বলবে না, তুমি নিশ্চিত থাকো। কথা শেষ করে আবারও ঘুরে ল্যাপটপটা কোলে নিয়ে নিল সাফওয়ান। রুনিয়া কিছুক্ষণ ওখানে বসার পর উঠে দোতলায় রুমাইশার রুমের দিকে গেলেন। নিজের রুমে বসে রুমাইশা গতকাল জঙ্গলে কুড়িয়ে পাওয়া বস্তুটা হাতে নিয়ে উল্টিপাল্টি দেখছিল। জিনিসটা সাফওয়ানের। নোটস আনতে যেদিন সাফওয়ানের সাথে কলেজে গেছিল, সেদিন এরকম দেখতে একটা বস্তু দেখেছিল সাফওয়ানের কাছে। কিন্তু কুড়িয়ে পাওয়া জিনিসটা সাফওয়ানের কিনা সে বিষয়ে সন্দেহ থাকলেও গত রাতের ঘটনার পর রুমাইশা পুরোপুরি নিশ্চিত যে এটা সাফওয়ানেরই। এমন সময় রুনিয়া ঢুকলেন রুমাইশার ঘরে। আচমকা কাউকে ভেতরে আসতে দেখে দ্রুততার সাথে হাতের বস্তুটাকে নিজের বুকের মাঝে অন্তর্বাসের ভেতর লুকিয়ে নিল রুমাইশা। রুনিয়া এসে রুমাইশার সামনে চেয়ার টেনে বসলেন। এই সময় রুনিয়াকে নিজের রুমে দেখে রুমাইশা একটু অবাকই হলো। সংযত হয়ে বসতে বসতে বলল, কী ব্যাপার ফুপ্পি, তুমি এই সময় আসলে যে, কিছু বলবে? রুনিয়া রুমাইশার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বললেন, রুমি, তোকে আমি নিজের মেয়ের মতো করে দেখেছি সবসময়। সাফিন সাফওয়ানের মতো করে তোকেও যত্ন করেছি। তুই কাল চলে যাবি, আর কবে আমার বাড়িতে আসবি জানি না। তারপর একটু চুপ থেকে বললেন, সাফিন আমাকে বলেছে সব। সাফওয়ান তোর সাথে কীরকম ব্যবহার করেছে কাল সেই ব্যাপারে। আমি সাফওয়ানকে বলে এসেছি যে এই রকম কাজ যেন ও আর কখনো না করে। জানিসই তো কেমন যেন হয়ে গেছে। তোর বাবা আমার ওপর বিশ্বাস করে তোকে এখানে রেখে গিয়েছে। এখন যদি শোনে সাফওয়ান তোর সাথে এমন ব্যবহার করেছে, তাহলে আমার আর শামসুলের সামনে দাঁড়ানোর মতো মুখ থাকবে না। রুনিয়ার চোখে নোনা পানি জমতে শুরু করলো। নিজের দুইটা হাত দিয়ে রুমাইশার হাতটা মুঠি করে ধরে অনুরোধের সুরে বললেন, তোর কাছে অনুরোধ, শামসুলকে এসব ব্যাপারে যেন কিছু বলিস না, তাহলে ও আর তোকে কখনো আমার কাছে পাঠাবে না। রুনিয়ার চোখ থেকে দুফোঁটা পানি থুতনি গড়িয়ে নিচে পড়ল। রুনিয়াকে কাঁদতে দেখে হকচকিয়ে গেল রুমাইশা। তাড়াতাড়ি নিজের অন্য হাতটা রুনিয়ার হাতের উপর রেখে অসহায় হয়ে বলল, এ কি ফুপ্পি, তুমি কাঁদছো কেন? আমি তো ওসব মনেই রাখিনি। আর দোষটা তো আমারই ছিল, তাই ভাইয়া বকেছে। ভাইয়া তো শুধু শুধু বকেনি। আর এসব কথা আমি বাড়িতে বলবই বা কেন? এসব তো সামান্য বিষয়, ছোটোখাটো ঝামেলা হয়েই থাকে। তুমি কেঁদো না ফুপ্পি। রুনিয়ার কান্না তবুও থামছে না দেখে রুমাইশা অভিমানের সুরে বলল, তুমি এরকম করলে কিন্তু আমি এইবার কান্না শুরু করে দিব। মোটেই কেঁদো না তুমি। হাত দিয়ে রুনিয়ার চোখ থেকে গড়িয়ে পড়া পানি মুছে দিল রুমাইশা। একদম কাঁদবে না, কিছুই হয়নি। এসব ছোটোখাটো বিষয় নিয়ে পড়ে থাকলে হয় বলো? নিজের মেয়ের মতো করে রুনিয়াকে বোঝাতে লাগলো রুমাইশা। ততক্ষণে শাফিনও চলে এসেছে ওর রুমে। রুমাইশার রুমে রুনিয়ার কণ্ঠস্বর শুনে শাফিন মাকে কাঁদতে দেখে রুনিয়ার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। রুমাইশা রুনিয়ার আড়ালে শাফিনকে চোখ গরম দিয়ে বোঝালো, সব তোর জন্য হয়েছে। শাফিন এসে রুমাইশার পাশে বসে বলল, কি হয়েছে মা, তুমি এরকম করে কাঁদছো কেন? উত্তরের অপেক্ষায় না থেকে রুমাইশাকে জিজ্ঞেস করলো আবার। রুমাইশা ওকে বলল কি কারণে রুনিয়া কাঁদছেন। শাফিন রুনিয়ার বাহুতে স্পর্শ করে বলল, আরে মা, তুমি রুমি আপুকে চিনলে না? আপু কি এমন মেয়ে যে গিয়ে মামাকে বলে দেবে সাফওয়ান ভাইয়া ওকে ধাক্কা দিয়েছে? তুমি চিন্তা করো না, আপুই কিছুই বলবে না কাউকে। তারপর বলে কয়ে বুঝিয়ে শুনিয়ে রুনিয়াকে ঘুমাতে পাঠিয়ে দিল রুমাইশা আর শাফিন। রুনিয়া রুমে যাওয়ার পর রুমাইশার দিকে তাকিয়ে বিজয়ের হাসি দিল শাফিন। তারপর নিজের রুমে চলে গেল। রুমাইশা নিজেও রুমে এসে হাঁফ ছেড়ে বাঁচল, কিন্তু সেই স্বস্তির নিঃশ্বাস বেশিক্ষণ স্থায়ী হলো না। পর্ব 14। আজ 11টার পরপরই বিছানায় চলে গেল রুমাইশা। ঘুম আসছে ওর প্রচণ্ড। বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে, যার জন্য ঘুমেরা আরও বেশি জেঁকে ধরেছে রুমাইশাকে।
ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে ঘুমটা বেশ জমে এলো। বিছানায় যাওয়ার আধা ঘন্টার ভেতরই ঘুমের ঘোরে তলিয়ে গেল রুমাইশা। 1:30টার দিকে একবার জেগে গেল ও, কিন্তু পুরোপুরি জাগলো না, শুধু কান দুটো সজাগ হলো, কিন্তু তুমুল বৃষ্টির শব্দ ছাড়া কিছুই শুনল না। পরক্ষণে আবার ঘুমিয়ে পড়ল। বৃষ্টির বেগ সমুদ্রের ঢেউয়ের মতো ওঠানামা করছে, কিছুক্ষণ ঝমঝম বৃষ্টি তো কিছুক্ষণ ঝিরিঝিরি। বাতাসের সাথে তাল মিলিয়ে আঁকাবাঁকা হয়ে ভূপৃষ্ঠে পতিত হতে লাগলো বৃষ্টির প্রতিটি ফোঁটা। ঠিক এমন সময় রুমাইশার ঘুমঘোর ছুটাতে দরজার কর্কশ নখের শব্দ এসে কানে লাগলো। কেউ একজন সমান তালে দরজায় কড়া নাড়িয়ে যাচ্ছে। কড়া নাড়ার শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে ঘুম থেকে জেগে উঠল রুমাইশা। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর ধীর পায়ে হেঁটে দরজার নিকট পৌঁছালো। বাইরে তখনও তুমুল বেগে বৃষ্টি পড়ছে। রুমাইশা দরজায় কান পাতল, বুকের ভেতর ডিপটিপ করছে ওর। বাইরে থেকে কোনো শব্দ আসছে না। সাহস সঞ্চয় করে রুমাইশা আওয়াজ দিল, কে? তারপর আবারও দরজায় কান পেতে রইল। ওপাশ থেকে কেউ উত্তর করছে না। এমন সময় আবারও নক পড়ল দরজায়। হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো রুমাইশার। দরজার কাছ থেকে ফিরে এসে আবার বিছানায় বসল। দরজা ও খুলবে না। সাফন ছাড়া এই সময় আর কেউ আসবে না। নিশ্চয়ই ওকে মেরে ফেলতেই এসেছে। রুমাইশা যে সব জেনে গেছে। নকের শব্দ অনেকক্ষণ আর হলো না। বাইরে বৃষ্টির বেগও এখন কমে এসেছে। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আবার ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলো রুমাইশা। ঠিক তখনই আবারও দরজায় খটখট শব্দ করে নক পড়ল। এবারের নকটা অন্যগুলোর চেয়ে কয়েক গুণ বেশি উগ্র। রুমাইশা ভেবে পেল না কি করবে। বিছানা থেকে নেমে আবারও দরজার কাছে গেল। দোনামোনা করতে লাগলো দরজা খুলবে কি খুলবে না সেটা নিয়ে। বাইরে বৃষ্টির বেগ আবার বাড়তে শুরু করেছে। কি ডিসিশন নেবে সেটা ভাবতে ভাবতেই আবার কয়েকটা উগ্র নক পড়ল দরজায়। রুমাইশা এবার কোনো কিছু না ভেবে সাথে সাথেই দরজা খুলে দিল। আর চোখের পলকে দরজার ওপাশে থাকা মাস্ক পরিহিত ব্যক্তিটা তার শক্ত পুরুষালী পেশিবহুল হাতটা দিয়ে তড়িৎ গতিতে রুমাইশার গলা চেপে ধরে ঠেলতে ঠেলতে সোজা বিছানার উপর নিয়ে চেপে ধরল। আতর্কিত হামলায় তাল হারিয়ে ফেলল রুমাইশা। শ্বাসনালীতে চাপ পড়া মাত্রই সাফোকেশন শুরু হলো ওর। নিজের 2 হাত দিয়ে প্রাণপণে গলা থেকে সাফওয়ানের হাতখানা সরানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। তীব্র চাপে জিহ্বা বেরিয়ে আসতে চাইল। চোখ দুটো উল্টে যাওয়ার উপক্রম হলো। আমার উপর নজরদারি চালাচ্ছ রুমাইশা কাদের? এই তুমি আমার উপর নজরদারি চালাচ্ছ? রুমাইশার কানের একদম কাছে মুখ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল সাফওয়ান। তারপর কানের কাছ থেকে মুখ সরিয়ে অসহ্য যন্ত্রণায় নীল হয়ে যাওয়া রুমাইশার মুখের দিকে শকুনি দৃষ্টিতে তাকিয়ে রইল। সাফওয়ানের হাতটা গলা থেকে সরানোর চেষ্টারত অবস্থায় রুমাইশার হাত দুইটা আস্তে আস্তে শক্তি হারিয়ে শিথিল হয়ে যেতে শুরু করলো। বাঁচার আকুতি নিয়ে শেষবারের মতো চোখ মেলে তাকালো রুমাইশা। জলজল নিশাচুরি চোখ দুইটা দিয়ে সেই আকুতি স্পষ্ট দেখতে পেল সাফওয়ান। নিজের হাতের বাঁধনটা অল্প একটু আলগা করল। সামান্য ছাড়া পেয়ে মুখ দিয়ে প্রচণ্ড জোরে নিঃশ্বাস নিল রুমাইশা। আর তারপরেই অসহায়ের মতো কাশতে শুরু করলো। মুখ দিয়ে লালা বেরিয়ে আসলো ওর। কিন্তু রুমাইশার এমন মরমরা অবস্থা দেখেও মন গলল না সাফওয়ানের। গলা ছাড়ল না ও। আচমকা সাফওয়ান রুমাইশার বুকের নিজের গায়ের গন্ধের কোনো বস্তুর উপস্থিতি টের পেল। রুমাইশার মুখের উপর থেকে দৃষ্টি সরিয়ে চোখ নামালো রুমাইশার বুকে। সন্দেহের চোখে আরও একবার চোখ তুলে তাকালো রুমাইশার চোখের দিকে। বেদনাবিধুর দৃষ্টিতে সাফওয়ানের সন্দেহপূর্ণ চাহনির দিকে তাকিয়ে ওর মনে পড়ল রুনি আসার পর জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়া সেই বস্তুটা ও ওর অন্তর্বাসের ভেতরেই লুকিয়ে রেখেছিল। ঘটনাটা মনে পড়তেই আঁতকে উঠল রুমাইশা। সাফওয়ান নিজের তীক্ষ্ণ নাক দিয়ে বার কয়েক জঙ্গলি পশুদের মতো করে রুমাইশার বুকের কাছটার ঘ্রাণ নিল। আর তারপর সেই বস্তুটা যে একান্তই তার সেটা নিশ্চিত হওয়া মাত্রই রুমাইশার দিকে অগ্নিচক্ষু নিয়ে তাকালো সাফওয়ান। গলার বাঁধন যেটুকু আলগা করেছিল সেটুকু আবারও সুদৃঢ় বন্ধনে চেপে ধরল। আর সাথে সাথেই আগের মতো আবারও হাত পা অবশ হয়ে এলো রুমাইশার। সাফওয়ান রুমাইশার গলার নিচে তার বক্ষের আরম্ভস্থলে নিজের হাত স্পর্শ করে ধীর গতিতে 2টা আঙ্গুল রুমাইশার কামিজের অভ্যন্তরে অন্তর্বাসের ভেতর দিয়ে বক্ষ বিভাজিকা ছুঁয়ে দিয়ে নিয়ে গেল অন্তর্বাসের সীমান্ত রেখায়। আর তারপর সেই কাঙ্ক্ষিত বস্তুটা পেয়েও গেল সাফওয়ান। এক টান দিয়ে সেটা বের করলো ও। টান দেওয়ার সাথে সাথে সাফওয়ানের নখের আঁচড়ে রুমাইশার বুকের মাঝখানে ছিলে গিয়ে কিঞ্চিত রক্তিম আভা দেখা গেল। আর এরপরে রুমাইশার গলা পুরোপুরি ছেড়ে দিল সাফওয়ান। তারপর রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে ছিটকিনি দিয়ে দিল।
শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে ছাড়া পাওয়া মাত্রই রুমাইশা নিজের গলাতে হাত দিয়ে প্রচণ্ড শব্দ করে দম নিল। চোখ থেকে অনর্গল পানি পড়তে লাগলো ওর। মুখ থেকে কষ বের হয়ে গলা বেয়ে পড়ছে ওর। শ্বাসকষ্টের রোগীর মতো জোরে জোরে দম নিতে লাগলো রুমাইশা। সাফওয়ান এবার এক ছটকায় রুমাইশার হাত ধরে বিছানা থেকে উঠিয়ে নিজের বুকের সাথে রুমাইশার পিঠ চেপে ধরল। তারপর রুমাইশার চিবুক চেপে ধরে তার কানের কাছে মুখ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, তোর সাহস কত বড়? তুই আমার উপর নজর রাখছিস? কবে থেকে জানিস তুই আমার ব্যাপারে? কবে থেকে কবে থেকে আমার অবস্থা সম্পর্কে জানিস? বল এখনই। রুমাইশা কোনো উত্তর করতে পারল না, কান্না ছাড়া। গলা যেন বসে গেছে ওর। বাইরে বৃষ্টির বেগ ক্রমশ বাড়তে থাকলো, আর সেই সাথে সমানতালে বাড়তে থাকলো সাফওয়ানের ক্রোধ। আমার রুমে কেন গিয়েছিলি? কিসের জন্য গিয়েছিলি আমার রুমে? গোয়েন্দাগিরি করছিস আমার উপর? সেদিন ছেলেরা সবাই নামাজে গেলে সবার অগোচরে সাফওয়ানের রুমে হানা দেয় রুমাইশা। সেখানে রুনিয়ারও যাওয়ার অনুমতি নেই, সেখানে ও অনধিকার প্রবেশ করে। সাফওয়ানের রুমের একটা দেয়াল জুড়ে বুককেস রাখা, সেখানে অধিকাংশ বই, বিভিন্ন গাছ ও গুল্ম সম্পর্কে, যার নামও কখনো শোনেনি রুমাইশা। আর বাকি যেগুলো, সেগুলো সব সরীসৃপদের নিয়ে, বিশেষ করে সাপ। টেবিলে রাখা ছিল একটু কালো মলাটের মোটা ডায়েরি, যেটা খুলে কয়েক পাতা উল্টে দেখেছিল রুমাইশা। সেটা ছিল সাফওয়ানের রিসার্চ পেপার, তার নিজেরই সম্পর্কে। বিছানার এক কোণে এক টুকরো খোলস পেয়েছিল সাফওয়ানের, যেটা ফেরার সময় হাতে করে নিয়ে চলে এসেছিল রুমাইশা। ওই খোলসের সাথে জঙ্গলে দেখা খোলসের হুবহু মিল দেখে রুমাইশা বুঝে যায় সাফওয়ানই ছাদ থেকে মাটিতে লাফ দিয়ে জঙ্গলে যায়। কিন্তু কেন যায় সেটা উদ্ঘাটন করতে গিয়েই বিপত্তিটা বাধে। নামাজ শেষে বাড়িতে ফিরে নিজের রুমে অন্য কারো স্পর্শের গন্ধে দিশেহারা হয়ে যায় সাফওয়ান। কিন্তু কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পরই পেয়ে যায় আসল কালপ্রিট কে। রুমাইশার কোনো উত্তর না পেয়ে সাফওয়ান প্রচণ্ড রেগে গেল। রুমাইশাকে নিজের দিকে ফিরিয়ে নিজের ডান হাত দিয়ে রুমাইশার দুই গালের টুটি চেপে ধরল ও। ব্যথায় কুকড়ে গেল রুমাইশা। চোখ থেকে অঝরে পানি পড়তে লাগলো। মুখ থেকে অস্ফুট শব্দ বেরিয়ে আসলো ওর। সাফওয়ান নিজের মুখ রুমাইশার মুখের একদম কাছে নিয়ে গিয়ে কঠিন স্বরে বলল, শাফিন বা বাইরের অন্য কেউই যদি এই ব্যাপারে জানে, তাহলে সেটা হবে তোর শেষ দিন। তারপর ভরাট পুরুষালী কণ্ঠে ধীরে ধীরে বলল, ইফ ইউ ওয়ানা লিভ, জাস্ট কিপ ইউর মাউথ শাট, টোটালি শাট, or I will give you a kiss of death on your neck like the previous one, and you will no longer be in this world. Mind it. আরও কিছুক্ষণ রুমাইশাকে এভাবেই চেপে ধরে রেখে এক ছটকায় নিজের হাত ছাড়িয়ে নিল সাফওয়ান। তারপর তড়িৎ গতিতে দরজা খুলে যেভাবে এসেছিল সেভাবেই আবার বেরিয়ে গেল। সাফওয়ান চলে যাওয়ার সাথে সাথেই মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল রুমাইশা। গলার বাঁ পাশে সাফওয়ানের হাতের দুই আঙ্গুলের ছাপ বসে গেছে, জায়গাটা লাল হয়ে আছে। ফ্লোরে বসে গলায় হাত দিয়ে হাঁসফাঁস করতে লাগলো রুমাইশা। প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছে গলায়, ঢোক গিলতেও কষ্ট হচ্ছে। গালের পাশ দিয়ে কষ পড়ে কামেজে লেগেছে, ধুয়ে ফেলতে হবে সব। অনেক কষ্টে ফ্লোর থেকে উঠল রুমাইশা। ক্লোজেট থেকে একটা ওভার সাইজ টি শার্ট আর ট্রাউজার বের করলো। ওয়াশরুমে গিয়ে নিতম্ব ছড়ানো চুলগুলো খুলে দিয়ে ঝর্ণা ছেড়ে দিল। ঝর্ণার পানি গায়ে পড়ার সাথে সাথেই ফুপিয়ে কেঁদে উঠল রুমাইশা। এই কি সেই সাফওয়ান যে কিনা ওর পশম কেউ পর্যন্ত স্পর্শ করলে ছুটে আসতো, যে ওর কান্না দেখতে পারতো না, যে কিনা ওর জন্য যাকে তাকে মেরে বসতো? এই কি সে? হ্যাঁ, ওর দোষ তো নেই তা নয়। সাফওয়ানের বিনা অনুমতিতে সাফওয়ানের রুমে ঢুকেছে, ওর উপর নজরদারি করেছে, জানার চেষ্টা করেছে সাফওয়ানের এমন হওয়ার কারণ। কিন্তু তাই বলে এরকম টর্চার করবে? এর চাইতে মেরে ফেলাই তো ভালো ছিল। ওয়াশরুমের ফ্লোরে বসে জোরে জোরে কান্না করতে থাকে রুমাইশা। গলার ব্যথাতে শব্দ করতে প্রচণ্ড কষ্ট হওয়া সত্ত্বেও কান্না থামছে না ওর। কিছুক্ষণ পর ভেজা চুল নিয়ে গায়ে টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে বাইরে বের হলো রুমাইশা। ড্রেসিং টেবিলের তাকে রাখা স্যাভলন ক্রিমটা থেকে অল্প একটু ক্রিম নিয়ে আলতো করে লাগিয়ে দিল নিজের বুকের মাঝখানের ক্ষতস্থানে। তারপর বিছানায় রেখে যাওয়া বটল গ্রিন টি শার্টের সাথে আকাশি রঙের কটনের ট্রাউজার পরে নিল। চুলগুলো মুছে পিঠের ওপর ছেড়ে রাখলো। অতপর বিছানায় উঠে দেয়ালে পিঠ ঠেকিয়ে হাঁটুজোড়া বুকের কাছে নিয়ে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে বসে রইল। নিজের রুমে গিয়ে মোটেও স্বস্তি পাচ্ছে না সাফওয়ান। বারবার রুমাইশার সেই যন্ত্রণায় কাতর চেহারাটা চোখের সামনে ফুটে উঠছে। রাগের মাথায় রুমাইশাকে এভাবে অত্যাচার করা মোটেও ওর উচিত হয়নি। অপরাধ বোধে অস্থির হয়ে পায়চারি করতে শুরু করলো সাফওয়ান সমস্ত ছাদ জুড়ে।
গতকাল রুমাইশা জঙ্গলে যাওয়ার 2 রাত আগে সাফওয়ান গিয়েছিল সেখানে, কিন্তু দুর্ভাগ্যবশত ওর পকেট ওয়াচটা সেখানেই পড়ে যায়। টাইমেক্স কোম্পানির এই পকেট ওয়াচটা ওর দাদু ওকে ছোটবেলায় দিয়ে বলেছিলেন এটা নাকি ওর অনেক কাজে লাগবে, কিন্তু কি কাজে লাগবে সেটা ছোটবেলায় না বুঝলেও এখন সেটার ব্যবহার খুব ভালোভাবেই জানা সাফওয়ানের। সেদিন রাতে নিজের রুমে এসে ও বুঝলো পকেট ওয়াচটা জঙ্গলেই পড়ে গেছে, কিন্তু রুমাইশা জঙ্গলে যাওয়ার রাতে সাফওয়ান জঙ্গলে গিয়ে তন্ন করে খুঁজেও ওয়াচটা পায়নি। আর তখনই নিজের রুমে পাওয়া কারো গায়ের গন্ধের কথা মনে পড়ে ওর, আর সেই ব্যক্তি যে তাদের বাড়িতে বিদ্যমান কেউ সেটাও বুঝে যায় সাফওয়ান, আর সেটা রুমাইশা ছাড়া আর কেউ না। ব্যাপারটা বোঝার পর থেকেই ক্রোধ মাথাচাড়া দিয়ে ওঠে সাফওয়ানের, আর তাই রুমাইশাকে একটা শিক্ষা দেওয়ার জন্যই এইভাবে অত্যাচার চালিয়েছে ও। কেন করলাম আমি এমন? কেন করলাম? ওকে তো ভালোভাবেই বোঝাতে পারতাম। ও যদি মরে যেত কি হতো তখন? কেন করলাম আমি এমন? এসব ভাবতে ভাবতে পায়চারি থামিয়ে টি টেবিলের পাশে রাখা চেয়ারটিতে বসে কোনোই উড়ুতে ঠেকিয়ে 2 হাত দিয়ে নিজের মাথার চুল আঁকড়ে ধরে রইল সাফওয়ান। আমার রিমো, আমার আদরের রিমো, কি করলাম আমি? মনে মনে আওড়াতে থাকলো। চেয়ারের ওপর ওভাবেই খানিকক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল সাফওয়ান। বসে বসে ভেবে মন আর মস্তিষ্কের সাথে যুদ্ধ করে অবশেষে সিদ্ধান্ত নিল পরিস্থিতিটা অন্যভাবে সামলানোর। রুমে গিয়ে নিজের মার্সিডিজ বেঞ্চের চাবিটা হাতে তুলে নিল সাফওয়ান। তারপর দোতলার দিকে এগোলো। উদ্দেশ্য ওর রুমাইশার রুম। পর্ব 15। বিছানায় চিত হয়ে লম্বা চুলগুলো একপাশে করে রেখে কোলবালিশের ডান পায়ের হাঁটু ঠেকিয়ে বুকের উপর হাত রেখে শুয়ে আছে রুমাইশা। ঘুম নেই ওর চোখে। আর যা হয়েছে আজ রাতে তাতে ওর ঘুম আসলেই বড় আশ্চর্যের ব্যাপার হতো। গলাটা বসে গেছে, মুখ দিয়ে আওয়াজ বের হতে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে ওর। ঢোক গিলতে গেলে ও প্রচণ্ড ব্যথাতে কুকড়ে উঠছে রুমাইশা। চোখ দিয়ে নোনা পানির বহর বয়ে যাচ্ছে যেন। বারবার করে চোখ মুছছে, কিন্তু পরক্ষণেই আবার চোখ দুটো পানিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। কিছু সময় পর দরজায় নক পড়ল আবার। রুমাইশার গা কাঁপিয়ে উঠল নকের শব্দে। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসলো। কান খাড়া করে শোনার চেষ্টা করলো দরজার বাইরের শব্দ, কিন্তু বৃষ্টির শব্দের কারণে কিছুই শোনা গেল না। তৎক্ষণাৎ আবারও কড়া নাড়ার শব্দ হলো, সাথে কারো আদেশপূর্ণ কণ্ঠস্বর, রিমো, দরজা খোল। এটা তো সাফওয়ান, আবার কেন এসেছে? আবার টর্চার করবে আমাকে? বুক ফেটে কান্না আসতে চাইল রুমাইশার। বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ালো ও। তারপর দরজা না খুলেই ওপাশ থেকে ভীত সন্ত্রস্ত হয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি কাল সকালেই চলে যাব ভাইয়া। এই বাড়িতে আর কখনো আসবো না। আর আমি কাউকে কিছুই বলবো না। সত্যি বলছি, বিশ্বাস করুন। আমার চেহারাও আপনি আর কখনো দেখবেন না। কসম করে বলছি। দরকার হলে দরকার হলে আমি কলেজও বদলে ফেলবো ভাইয়া। আপনি যা বলবেন তাই করব। বলতে বলতে কিছুটা উচ্চস্বরেই ফুপিয়ে কেঁদে উঠল রুমাইশা। রুমাইশার এমন কান্না একদম বুকে গিয়ে লাগলো সাফওয়ানের। প্রচণ্ড খারাপ লাগলো ওর। এদিকে বাইরে সাফওয়ানের গলা শুনে ঘুম ভেঙে গেল সাফিনের। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। রুমাইশা রুমের দরজার সামনে সাফওয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচণ্ড রকমের অবাক হলো ও। কি হচ্ছে কিছুই বুঝে উঠতে না পেরে বিস্মিত হয়ে সাফওয়ানকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? তুমি এ সময় এখানে কেন? রুমি আপু কিছু হয়েছে? সাফওয়ান সাফিনের প্রশ্নের কোনো জবাব না দিয়ে আবারও নক করলো দরজায়। নরম গলায় বলল, রিমো, দরজা খোল এখনই। ভালোভাবে বলছি, দ্রুত খোল। কিন্তু রুমাইশা দরজা খুলল না। ওপাশ থেকে কান্নারত অবস্থাতেই বলল, আপনি চলে যান ভাইয়া। আমি কাল সকালে এখান থেকে চলে যাব, কথা দিচ্ছি। সাফিন রুমাইশার কথার আগামাথা কিছু বুঝতে না পেরে সাফওয়ানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। সাফওয়ান বুঝলো এভাবে কাজ হবে না। রুমাইশাকে বলে দরজা খোলানো যাবে না, তাই দরজায় নক করা ছেড়ে দিয়ে সাফিনের দিকে ঘুরল। নিজের ট্রাউজারের পকেটে 2 হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আমার কথা মন দিয়ে শোন। আমি এখন রুমাইশার রুমের পেছনের জানালা দিয়ে ওর ঘরে ঢুকবো। তারপর ওকে নিয়ে বের হব। কোথায় যাব জানি না, কখন ফিরবো সেটাও জানি না। যখন ফিরবো তখন তোকে কল দিব। আমার ফিরতে ফিরতে যদি সকাল হয়ে যায় তাহলে মাকে ম্যানেজ করার দায়িত্ব তোর। বোঝা গেছে? ভারী কণ্ঠে বলল সাফওয়ান। সাফিন উপর নিচ মাথা নাড়ালো। দ্বিতীয় কোনো প্রশ্ন করল না। কি হচ্ছে এখানে সেটা পরেও জানা যাবে, আগে এদের ভেতরকার মনোমালিন্য দূর হোক, মনে মনে আওড়ালো সাফিন।
সাফওয়ান এবার ছাদের দিকে চলে গেল। সাফিনের সাথে সাফওয়ানের কি কথা হয়েছে তা জানতে পারল না রুমাইশা। কারো পায়ের শব্দ ছাদের দিকে চলে যেতেই রুমাইশা ভেতর থেকে আওয়াজ দিল, সাফিন। সাফিন বাইরে থেকে বলে উঠল, হ্যাঁ আপু বলো। সাফওয়ান ভাইয়া চলে গেছে? হ্যাঁ, ভাইয়া এইমাত্র গেল। সাফওয়ান যে জানালা দিয়ে ঢুকবে রুমাইশার রুমে সেটা গোপনে রাখলো সাফিন। হাফ ছেড়ে বাঁচল রুমাইশা। সাফিন আর কোনো বাক্য ব্যয় না করে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। রুমাইশা দরজার কাছেই ধীরে ধীরে বসে পড়ল। তারপর দরজায় পিঠ ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মনে মনে সিদ্ধান্ত নিল সকালেই কারো জানার আগেই বাড়ি ছাড়বেও। এমন সময় বাইরে মাটিতে ধূপ করে শব্দ হলো। সাফওয়ান এখন নিশ্চয়ই জঙ্গলের দিকে যাচ্ছে, ভাবল রুমাইশা। দরজায় মাথা ঠেকিয়ে একটু শান্ত করলো নিজেকে। কিন্তু কিছুক্ষণ পরে রুমাইশাকে হতবাক করে দিয়ে সাফওয়ান পেছনের জানালা দিয়ে ঢুকলো রুমাইশার রুমে। আর ঠিক সেই জানালা বরাবর দরজার সাথে পিঠ ঠেকিয়ে জানালা মুখোমুখি হয়ে বসে আছে রুমাইশা। সাফওয়ানের হঠাৎ আগমনে স্তম্ভিত রুমাইশা বুঝে উঠতে পারল না কি করবে। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো ও। মুখ ফুটে কিছু বলতে যাবে তার আগেই তড়িৎ গতিতে এসে রুমাইশার মুখ হাত দিয়ে চেপে ধরল সাফওয়ান। রুমাইশা অসহায়ের মতো করে তাকালো সাফওয়ানের দিকে, কিন্তু মুখ ঢাকা থাকার কারণে সাফওয়ানের মুখের কোনো অভিব্যক্তি দেখতে পেল না ও। কোনো আওয়াজ করবি না, চুপচাপ আমার সাথে যাবি, যেখানে নিয়ে যাব সেখানে, আদেশের সুরে বলল সাফওয়ান। তারপর রুমাইশার হাত দুটো নিজের কাঁধের উপর রেখে রুমাইশার বাহুমূলের নিম্নদেশে হাত দিয়ে বাচ্চাদের মতো করে কোলে তুলে নিল ওকে। রুমাইশার মুখটা নিজের কাঁধের উপর রেখে ওর বুকের সাথে বুক মিশিয়ে দিল। বহু বছর পর আজ আবারও রুমাইশাকে ছোটবেলার মতো করে কোলে নিয়েছে সাফওয়ান। অনুভূতিটাও সেই ছোটবেলারই মতো, শুধু বুকের কাজটাই পরিবর্তন হয়েছে। সাফওয়ানের মনে হলো যেন নরম তুলতুলে তুলোর বস্তা কোলে নিয়েছে ও। এরপর আদেশের সুরে রুমাইশাকে বলল, শক্ত করে ধরে রাখবি, ছাড়লেই কিন্তু পড়ে যাবি, তখন কিছু হলে কিন্তু তার জন্য আমি দায়ী থাকবো না। সাফওয়ানের এমন কর্মকাণ্ডে হতভম্ব হয়ে গেল রুমাইশা। জীবনে প্রথমবার কোনো পুরুষের এত কাছে এলো ও। হাত পা অসাড় হয়ে যাওয়ার উপক্রম হলো, কিন্তু কোনো রকম প্রশ্ন করার সাহস পেল না। সাফওয়ানের কথা মতো শক্ত করে গলা জড়িয়ে ধরলো সাফওয়ানের, আর পা দুইটা দিয়ে সাফওয়ানের কোমর জড়িয়ে ধরলো, ঠিক সেই ছোটবেলার মতো করে। নিঃশব্দে জানালা দিয়ে বের হয়ে নিজের তলার জানালার ছাদের উপরে পা রাখল সাফওয়ান। তারপর রুমাইশাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে সেখান থেকে লাফ দিল মাটিতে। বাড়ির পেছন দিক থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোলো। বিস্মিত রুমাইশা সাফওয়ানের কোলের ভেতর তার কাঁধে মাথা রাখা অবস্থাতেই ভাবতে লাগলো, হয়তো ওকে মেরে কোথাও গুম করে দেবে সাফওয়ান। ওর লাশটাও কেউ খুঁজে যেন না পায়, তাই এই ব্যবস্থা। ভয়ে আর উত্তেজনার হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেল রুমাইশার, যার কম্পন নিজের বুকেও অনুভব করলো সাফওয়ান। কিন্তু কিছুই বলল না রুমাইশাকে। বাড়ির সামনে থেকে কিছুটা দূরে যাওয়ার পর রুমাইশাকে কোল থেকে নামিয়ে দিয়ে কিছুক্ষণ তির্যক চোখে তাকিয়ে থাকলো সাফওয়ান রুমাইশার দিকে। সাফওয়ানের এইভাবে তাকানোর কারণ বোধগম্য হলো না রুমাইশার, কিন্তু কিছুক্ষণ পরেই বুকের উপর যে ওর ওড়না নেই সেটা মনে পড়তেই আঁতকে উঠল রুমাইশা। অন্তর্বাসহীন পাতলা ওভারসাইজ টি শার্টটাতে যে ওর শরীরের কিছু ভাঁজ দৃশ্যমান হয়ে পড়েছে সেটা মনে পড়তেই লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইল ওর। চোখ নামিয়ে নিজের দুইটা হাত বুকের উপর কোনাকুনিভাবে রেখে লজ্জা নিবারণের চেষ্টা করলো ও। চুপচাপ এখানে দাঁড়াবি, কোথাও যাবি না, আমি এখনই আসছি, বলেই আবার বাড়ির দিকে এগোলো সাফওয়ান। তারপর বাড়ির সীমানা প্রাচীরের গেট খুলে ভেতরে ঢুকে গ্যারাজ থেকে গাড়ি বের করে চালিয়ে সোজা বাইরে আসলো। তারপর গাড়ি থেকে নেমে বাসার গেট বন্ধ করে গাড়িতে বসে এবার আসলো রুমাইশা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে। রুমাইশার সামনে গাড়ি দাঁড় করিয়ে ওকে ইশারা করলো গাড়িতে ওঠার জন্য। রুমাইশা বাধ্য মেয়ের মতো গাড়ির পেছনের দরজা খুলে উঠে বসলো। সামনে তাকিয়েই ওর চোখ থেমে গেল গাড়ির রিয়ার ভিউ মিররে। সাফওয়ান মিররের ভেতর দিয়েই তাকিয়ে আছে ওর দিকে। মিররে চোখ রাখা অবস্থাতেই গম্ভীর চাপা কণ্ঠে সাফওয়ান বলে উঠল, আমাকে কি তোর ড্রাইভার মনে হচ্ছে? প্রথমে সাফওয়ানের কথার মানে না বুঝলেও পরক্ষণেই বুঝে গেল রুমাইশা। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল ও। তারপর গাড়ির পেছনের সিট থেকে নেমে সাফওয়ানের পাশের সিটে ওঠার উদ্দেশ্যে গেল। মেরেই তো ফেলবে, তা এত নাটক করার কি আছে বুঝলাম না, মনে মনে বলল রুমাইশা। কিন্তু বিপত্তি বাঁধল দরজা খোলার সময়। আজকেও দরজা খুলতে গিয়ে পারল না রুমাইশা। এই দরজাটার যে কি সমস্যা তা মাথাতেই আসলো না ওর। সাফওয়ান নিজের দাঁত চেপে চোখ দুইটা বন্ধ করে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে নিজের ক্রোধকে সংযত করলো। তারপর ড্রাইভিং সিট থেকে নেমে গিয়ে রুমাইশার পাশের দরজা খুলে দিয়ে
আবারও নিজের সিটিকে বসলো। রুমাইশা উঠে বসলো গাড়িতে, তারপর দরজা আটকে দিল। জনমানবহীন রাস্তায় তুমুল গতিতে গাড়ি হাঁকালো সাফওয়ান। রুমাইশা সোজা হয়ে বসে সামনে তাকিয়ে রইল, নড়াচড়াও করলো না। উত্তরে জঙ্গলের ভেতর দিয়ে হাইওয়ে চলে গেছে সাতক্ষীরার দিকে, সেদিকেই গাড়ি নিয়ে চলল সাফওয়ান। কিছুক্ষণ পরেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছল ওরা। জঙ্গলের শেষ প্রান্ত ঘেঁষে বয়ে গেছে হরিণার বিল। রাস্তা থেকে নেমে সেই বিলের পাশে গাড়ি দাঁড় করালো সাফওয়ান। গাড়ি দাঁড় করাতেই ভীত সন্ত্রস্ত হয়ে আশেপাশে চোখ বুলালো রুমাইশা। ঝুম বৃষ্টির পর বিলের পানি প্রচণ্ড রকম শান্ত হয়ে আছে। মেঘ ডাকছে থেকে থেকে, বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি যে আরও হবে সেটা মেঘের গুরু গুরু শব্দেই বোঝা যাচ্ছে। বাইরের অবস্থা দেখা বিদ্যমান রুমাইশার দিকে তাকিয়ে আছে সাফওয়ান। গাড়ির ভেতরকার আলোতে রুমাইশার গলায় হাতের আঙ্গুলের ছাপ খয়েরি বর্ণ ধারণ করে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়েছে যেন। নিজের ড্রাইভিং সিট থেকে সরে গিয়ে রুমাইশার কাছাকাছি চলে এলো সাফওয়ান। নিজের খুব কাছে কারো উপস্থিতি টের পেয়ে চোখে দিয়ে ফিরে তাকালো রুমাইশা। সাফওয়ানকে নিজের এত কাছে দেখে চমকে গাড়ির দরজার দিকে সরে গিয়ে বসলো ও। ধীর গতিতে চোখের ডার্ক গগলসটা খুলে ফেলল সাফওয়ান। খুলে সোজা রুমাইশার চোখের দিকে তাকালো। সাফওয়ানের জলজলে ধূসর সবুজ চোখ দুটোকে এত কাছ থেকে কখনো দেখবে ভাবতেই পারেনি রুমাইশা। অবাক চোখে তাকিয়ে রইল ও সাফওয়ানের চোখ জোড়ায়। অদ্ভুত, খুব অদ্ভুত, সেই সাথে অসাধারণ। রুমাইশাকে চোখ বড় বড় করে এভাবে তাকিয়ে থাকতে দেখে মনে মনে বেশ মজা পেল সাফওয়ান, কিন্তু সেটা প্রকাশ করল না। রুমাইশা আর একটু কাছাকাছি এসে রুমাইশার গলায় বসে যাওয়া আঙ্গুলের ছাপে হাত বুলালো সাফওয়ান। তারপর রুমাইশার মুখের কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে এসে রুমাইশার চোখে চোখ রেখে ধীরে ধীরে অনুতাপের সুরে বলল, সরি রিমু, আমি নিজের হুঁশে ছিলাম না। আমি বুঝতে পারিনি তোকে এতটা কষ্ট দিয়ে ফেলবো। মাথা কাজ করছিল না আমার, তাই এরকম করে ফেলেছি। সাফওয়ানের এমন কর্মকাণ্ডের রুমাইশা যারপরনায় অবাক হলো। কিছুক্ষণ থেমে রুমাইশার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ভারী পুরুষালী কণ্ঠে বলল, আমার মোটেই উচিত হয়নি তোর সাথে এমনটা করা। ক্ষমা করে দে আমাকে, ভুল হয়ে গেছে আমার। আমি এরকমটা করতে চাইনি, তোকে আঘাত দিতে চাইনি কখনো। হতবিহ্বল হয়ে গেল রুমাইশা। কথাগুলো বলেই নিজের সিটে গিয়ে বসলো সাফওয়ান। প্রায় মিনিট পাঁচেক কেউ আর কোনো কথা বলল না। তারপর আচমকায় সাফওয়ান রুমাইশার হাত ধরে এক ছটকায় টান দিয়ে নিজের কোলের ওপর বসালো। হকচকিত রুমাইশা অবাক হয়ে দেখতে লাগলো সাফওয়ানকে। সাফওয়ানের আচরণের এমন পরিবর্তন মানতে পারছে না ও। একটু আগে যা বলেছে অনুতপ্ত হয়ে বলেছে, কিন্তু এখন ওকে এইভাবে কোলের উপর নেওয়ার মানে কি? মনে মনে সাফওয়ানের উদ্দেশ্য কি সেটা নিয়ে ভাবতেই ব্যস্ত হয়ে পড়ল রুমাইশা। সাফওয়ান এবার রুমাইশার চোখে চোখ রেখে নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আমার চেহারা দেখেছিস তুই? রুমাইশা ভীত হয়ে ওপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। কবে দেখেছিস? কিভাবে দেখেছিস? উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলো সাফওয়ান। আপনি যেদিন আইসক্রিম খেতে নিচে এসেছিলেন সেদিন দরজার ফাঁকা দিয়ে দেখেছিলাম। আপনার মুখে মাস্ক ছিল না, আইসক্রিম চেটে খাচ্ছিলেন তখন। সাফওয়ানের থেকে চোখ ফিরিয়ে আমতা আমতা করে বলল রুমাইশা। সাফওয়ান নিঃশব্দে হাসল। নজরদারি তো তাহলে অনেক আগে থেকেই চলছে, বলল ও। রুমাইশা প্রত্যুত্তরে কিছু বলল না। সাফওয়ানের হাসি মুখ হঠাৎ করে কঠিন হয়ে গেল। চোয়াল শক্ত করে বলল, তুই যেহেতু জেনেই গেছিস আমার ব্যাপারে আর আমাকে দেখেও ফেলেছিস, সেহেতু তোর উচিত আমাকে আবার ভালোভাবে দেখা আর সমস্ত কনফিউশন দূর করে স্বাভাবিক থাকা, আর আমাকেও একজন স্বাভাবিক মানুষের মতো ট্রিট করা। রুমাইশার গলা শুকিয়ে গেল। ভালোভাবে দেখা মানে ওই ভয়ঙ্কর দাঁত আর জিহ্বা দেখা, ওই সাপের মতো স্কিন দেখা? মনে মনে ভেবে আটকে উঠল ও। মুখ থেকে অস্ফুট শব্দ বেরিয়ে এলো। না, আমি দেখব না, জোর দিয়ে বলল রুমাইশা। সাফওয়ানের কোল ছেড়ে উঠে যেতে চাইল, কিন্তু সাফওয়ান তা হতে দিল না। নিজের পেশিবহুল হাত দুইটা দিয়ে রুমাইশাকে জাপটে ধরে বসে রইল। বৃষ্টি শুরু হলো বাইরে। রুমাইশা ছাড়া পাওয়ার জন্য হাত পা ছুটতে লাগলো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। তোর দেখা লাগবে, স্বাভাবিক হওয়া লাগবে, প্লাস আমারে চুমু খাওয়া লাগবে, ছোটবেলায় যেমন খেতি। স্বাভাবিক অথচ গম্ভীর গলায় বলল সাফওয়ান। সাফওয়ানের কথায় হতভম্ব হয়ে গেল রুমাইশা। ছাড়া পাওয়ার জন্য এবার দ্বিগুণ জোরে সাফওয়ানের হাত সরানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। সাফওয়ান মাদকতাময় দৃষ্টিতে তাকালো রুমাইশার দিকে। কোনো লাভ নেই লাফালাফি করে, আমি ছাড়ব না, ধীর কণ্ঠে বলল ও। তারপর বাম হাত দিয়ে মুখের উপর থেকে
ধীরে ধীরে নিজের মাস্ক সরালো সাফওয়ান। রুমাইশের সাথে সাথে অন্যদিকে তাকিয়ে চোখ খিচে বন্ধ করে নিল। বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ হচ্ছে ওর। শব্দের তোরে পুরো শরীরটাই যেন কেঁপে উঠছে। দেখব না আমি, একদমই দেখব না, অসহায়ের মতো করে বলল রুমাইশা। মুখ খুলে নিজের কালো লকলকে লম্বা জিভটা বের করে রুমাইশার চোয়াল স্পর্শ করে চেটে দিল সাফওয়ান। তারপর ডান হাত দিয়ে রুমাইশার চোয়াল চেপে ধরে ওর মুখটা নিজের দিকে ঘুরালো। এখনই তাকা, ভালোভাবে দেখ আমাকে, নইলে সকাল হওয়ার পর গাড়ি নিয়ে তোকে সহ বাড়িতে ঢুকবো সবার সামনে দিয়ে। আর মাকে বলবো যে তুই সারা রাত আমার সাথে ছিলি। তখন কিন্তু সারা জীবন এই চেহারাটা দেখেই কাটিয়ে দিতে হবে। নিজের নির্লিপ্ততা বজায় রেখে বলল সাফওয়ান। সত্যি সত্যি সাফওয়ান এই কাজ করলে অবাক হবে না রুমাইশা, কারণ ওর দ্বারা সবই সম্ভব। তাই নিরুপায় হয়ে আর ছটফট না করে ধীরে ধীরে সময় নিয়ে চোখ খুলল রুমাইশা। সাফওয়ান ওর দিকেই চোখা দৃষ্টিতে তাকিয়েছিল। রুমাইশা তাকিয়ে দেখতে পেল সাফওয়ানের কুচকুচে কালো ঠোঁট, গলা, কাঁধ আর বুকের কিছু অংশে সাপের শরীরের আবরণ, যেগুলো গাড়ির ভেতরের আলোতে চকমক করছে। শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গেল রুমাইশার। হৃৎপিণ্ডের গতি আরও দ্রুত হলো ওর। পরক্ষণেই সাফওয়ান মুখ খুললে সাফওয়ানের ঝকঝকে বিষ দাঁতের পেছনে কুচকুচে কালো মুখ গহ্বর চোখে পড়ল রুমাইশার। গা থরথর করে কাঁপতে শুরু করলো ওর। আর পর মুহূর্তেই সাফওয়ানের কালো লকলকে জিব্বাটা বেরিয়ে আসতেই প্রবল ভয়ে আর উত্তেজনায় সেখানেই জ্ঞান হারালো রুমাইশা। জ্ঞানহীন ঘুমন্ত রুমাইশার মুখের উপর ঝুঁকে এক দৃষ্টিতে দেখতে থাকলো সাফওয়ান। ডান হাতের আঙ্গুলের অপরের পাশটা বুলিয়ে দিল রুমাইশার নরম চোয়ালে। বাইরে মেঘলা আকাশ আর ঝিরে ঝিরে বৃষ্টি হওয়া সত্ত্বেও বেসুরো গলায় গান ধরল সাফওয়ান। চাঁদনির রাইতে নদীর ওপারে আকাশ থেকে নামলো পড়ি, আমার চোখে চলে ঘোর গাড়ি, আমি হাবলায় নদীর ওপারে, ঘুমের ঘোরে দেখি তারে, ছবির মতো ডাকে আমারে। তারপর চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে স্রষ্টার নিকট যেন অভিযোগের সুরে গাইল, দেখাও কত রঙিন ছবি, ছবির আশায় হারাইলাম সবই, দয়াল বানাও কত মায়ার ছবি, ছবির নেশায় ছাড়লাম সবই। পর্ব 16। সকাল 6টার দিকে রুমাইশাকে নিয়ে ফিরল সাফওয়ান। বাড়ি থেকে কিছুটা দূরে গাড়ি থামালো, তারপর সাফিনকে কল দিল। দুবার রিং হওয়ার পর ফোন ধরল সাফিন। ফোন ধরেই সাফিন বলল, এদিকে সব ক্লিয়ার ভাইয়া, মা একটু আগে রান্না করে এলো, বাবা রুমে আছে, কাজের খালা এখনো আসেনি। সাফওয়ান প্রত্যুত্তরে শুধু বলে ফোন রেখে দিল। গাড়িটা ওখানেই রেখে রুমাইশাকে কোলে নিয়ে বাড়ির প্রাচীর ঘুরে পেছনে গেল। রুমাইশার হাত, পা আর কোমর বেঁধে দিল নিজের সাথে, কারণ এখনো জ্ঞান ফেরেনি রুমাইশার। জ্ঞান হারানোর পরপরই জ্বর চলে এসেছে গায়ে, আর সেটা ক্রমে বেড়েই যাচ্ছে। দেয়াল বেয়ে সুরসুর করে উপরে উঠে গেল সাফওয়ান। রুমাইশার রুমের জানালা দিয়ে ভেতরে ঢুকে বিছানায় শুইয়ে দিল ওকে, তারপর কাঁথা দিয়ে শরীর ঢেকে দিল। এরপর নিজেও পাশে বসে রুমাইশার মুখের দিকে নেশাতুর চোখে তাকালো সাফওয়ান। মিষ্টি মুখটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, গায়ের উত্তাপ যেন সাফওয়ানের মুখে এসে লাগছে। আরও কিছুক্ষণ রুমাইশাকে নিষ্পলক চোখে দেখে বিছানা ছেড়ে উঠে আস্তে করে দরজা খুলে দিল ভেতর থেকে। তারপর জানালা দিয়ে যেভাবে এসেছিল সেভাবে চলে গেল। এরপর গাড়ি নিয়ে মেইন গেটটা দিয়ে বাড়ির ভেতর ঢুকলো। নিজের রুমে গিয়ে সাফিনের ফোনে ছোট্ট করে একটা মেসেজ দিল, রিমোর গায়ে অনেক জ্বর এসেছে, মাকে যত দ্রুত সম্ভব নিউজটা পৌঁছে দিস। কিন্তু সাফওয়ানের ফোন পাওয়ার পর আবার গভীর ঘুমে তলিয়ে যাওয়া সাফিন এই খুবই গুরুত্বপূর্ণ মেসেজটি দেখতে পেল না, আর রুমাইশার জ্বর উত্তর বেড়েই চলল। রুমাইশা রোজ ভোরবেলা উঠেই নামাজ পড়তে বসে, খুব কম সময়ে তার ব্যতিক্রম হয়। আজ রুমাইশার কোনো আওয়াজ না পেয়ে রুনিয়া তরকারিতে পানি দেওয়ার পর রুমাইশার খোঁজ নিতে আসলেন। আজ চলে যাবে মেয়েটা, আর কবে আসবে তার ঠিক নেই, ভাবলেন রুনিয়া। রুমাইশার জন্য পাটিসাপটা তৈরি করতে ময়দা গুলিয়ে রেখে এসেছেন কিচেনে। রুমাইশার রুমের সামনে এসে দরজায় নক দিলেন, কিন্তু রুমাইশা কোনো সাড়া শব্দ পেলেন না। দ্বিতীয়বার দরজায় শব্দ করার জন্য হাত দিতেই দেখলেন দরজা লক করা নেই। সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে যেতে পারে ভেবে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন রুনিয়া। রুমাইশার বিছানার কাছে এগিয়ে গিয়ে স্বভাবতই হাতটা স্পর্শ করলেন রুমাইশার গায়ে, কিন্তু স্পর্শ করতেই আঁতকে উঠলেন তিনি। জ্বরে গা পড়ে যাচ্ছে একদম। কাল রাতে রুমাইশাকে যে পোশাকে দেখেছিলেন তার বদলে অন্য পোশাক দেখতে পেলেন রুনিয়া। চুলগুলোও খোলা, আবার ভেজা। মাঝরাতে বৃষ্টিতে ভিজল নাকি? তড়িঘড়ি করে রুমাইশাকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করলেন রুনিয়া, কিন্তু এত ডাকাডাকের পরও উঠল না রুমাইশা।
ভয় পেয়ে গেলেন রুনিয়া। চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল তার। দ্রুত পায়ে হেঁটে নিচতলায় গিয়ে ইশতিয়াককে খবরটা দিলেন। খবর পাওয়া মাত্রই ইশতিয়াক তাদের ফ্যামিলি ডক্টরকে ডেকে পাঠালেন। বাইরের হুড়োহুড়ির শব্দে জেগে গেছে সাফিন। বিছানায় শোয়া অবস্থাতেই ফোনটা হাতে নিয়ে সুইচ টিপে দেখল সাফওয়ানের মেসেজ। 6:35 মেসেজ দিয়েছে সাফওয়ান। এখন বাজে 9টা। সাফিন আতকে উঠে তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে বাইরে দৌড়লো। ততক্ষণে ডাক্তার এসে গেছেন। রুমাইশার রুমের ভেতর রুনিয়া, ইশতিয়াক আর কাজের খালাকে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তরাত্মা কেঁপে গেল সাফিনের। রুনিয়া বসে আছেন রুমাইশার পায়ের কাছে। ইশতিয়াক আহমেদ থমথমে মুখে দাঁড়িয়ে আছেন, চোখে মুখে চিন্তার ছাপ। রুমিয়াপুর কি হলো? ভাইয়া মেসেজ দিয়েছে আমাকে সেই কখন। এখন যদি জানতে পারে আমি দেখিনি, তাহলে তো আমাকে মেরে হরিণের বিলে ফেলে রেখে আসবে, ভাবল সাফিন। গুটি গুটি পায়ে রুমাইশার রুমে ঢুকে মায়ের পেছনে দাঁড়াইল। রুমাইশা জ্বরের ঘোরেই কেঁপে কেঁপে উঠছে। চোখ খোলা, কিন্তু কোনো সেন্স নেই। কারো কথা শুনতে পাচ্ছে বলেও মনে হচ্ছে না। শুধু মাঝে মাঝে পিটপিট করে তাকিয়ে দেখছে। ডাক্তার পাশে বসে দেখছে ওকে। রুনিয়া রহমান শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন মাঝে মাঝে। সাফিন এসে মায়ের কাঁধ স্পর্শ করে দাঁড়ালো। রুনিয়া পেছন ফিরে সাফিনকে দেখে কেঁদে ফেললেন। দেখ, তোর রুমি আপু কোনো সারা শব্দ দিচ্ছে না রে সাফিন। ডাকলেও শুনতে পাচ্ছে না। জেগে থেকেও কারোরে দেখতে পাচ্ছে না ও। কি হলো আমার চাঁদের টুকরো মেয়েটার? কখন হলো এসব? কিছুই বুঝতে পারলাম না। কাল রাতেও তো ঠিক ছিল, তাহলে কি হলো এখন? উচ্চস্বরে কেঁদে উঠলেন রুনিয়া। ডাক্তার বললেন রুনিয়াকে বাইরে নিয়ে যেতে। শাফিন মাকে ধরে বাইরে নিয়ে এলো। ডাক্তার কিছুক্ষণ রুমাইশাকে গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। রুমাইশার কোনো হুঁশ নেই। চারপাশে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছে না ও। কোথায় আছে নিজেও জানে না। মাথা পুরো ফাঁকা ওর। ডাক্তার ইশতিয়াক আহমেদকে কাছে ডাকলেন। ও কি কোনোভাবে ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হয়েছে? ইশতিয়াক কি বলবেন বুঝে উঠতে পারলেন না। রুমাইশা কিভাবে ভায়োলেন্সের শিকার হবে? কেউ তো থাকে না এখানে সাফিন ছাড়া। আর সাফিন তো এই ধরনের কাজ কখনোই করবে না। ইশতিয়াক উত্তর দিলেন, না ডাক্তার, এমন কিছু হয়েছে বলে তো মনে হয় না। ওকে টর্চার করবে এরকম কেউ নেই আমার জানা মতে। তাহলে ওর গলার কাছে আঙ্গুলের দাগ কিভাবে আসলো? ইশতিয়াক আহমেদ হতবুদ্ধি হয়ে গেলেন। রুমাইশার গলায় আঙ্গুলের দাগ? কি করবে এমন? সাফওয়ান? কিন্তু ও তো কারোর সামনেই আসে না। আর রুমাইশাকে তো ও যথেষ্ট ভালোবাসে। সাফিনও তো তাই। তাহলে ওর গলায় আঙ্গুল কে বসালো? কিছুক্ষণ পর ডাক্তার বলে উঠলেন, ও যেভাবে কেঁপে কেঁপে উঠছে মনে হচ্ছে কোনো কারণে ভয় পেয়েছে, নয়তো শক খেয়েছে। আবার আপনার ওয়াইফ বললেন যে রাতে বৃষ্টিতে ভিজেছে হয়তো, যার কারণে জ্বরটা আরও বেশি ট্রিগার্ড হয়েছে। আমি কিছু মেডিসিন লিখে দিয়ে যাচ্ছি, সময় মতো দিবেন। আর কিছু টেস্ট দিচ্ছি, কাল বা পরশুর ভেতর করে ফেলবেন। আর সব সময় কেউ না কেউ ওর পাশে থাকবেন। একটা ইনফিউশন স্যালাইন লিখে দিয়েছি, ওইটা এখনই নিয়ে আসুন। রোগীকে দিতে হবে। আর কারো দ্বারা ভায়োলেন্সের শিকার হয়েছে কিনা খোঁজখবর নিয়ে দেখুন। ইশতিয়াক আহমেদ ডাক্তারের কথায় সম্মতি জানিয়ে তখনই ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন নিয়ে বাইরে চলে গেলেন মেডিসিনগুলো আনতে। বাইরে যাওয়ার আগে রুমাইশার গলার দাগের ব্যাপারে কাউকে কিছু না জানাতে বলে গেলেন। মিনিট 10 পর শামসুল আর আয়শা ঢুকলেন বাড়িতে। রুনিয়া সকালবেলা ফোন দিয়ে জানালেন তখনই রওনা হয়েছেন তারা। তাড়াহুড়ো করে চোখের কোণে পানি নিয়ে সিঁড়ি বেয়ে রুমাইশার রুমে ঢুকলেন আয়শা খানম। আয়শার পিছু পিছু রুনিয়াকে নিয়ে সাফিনও ঢুকলো। দরজায় দাঁড়িয়ে রুমাইশার দিকে দেখলেন আয়শা। আদরের মেয়ের এমন করুণ অবস্থা দেখে ঠিক থাকতে পারলেন না তিনি। সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। 18 বছর আগেকার সেই অভিশপ্ত দিনটির কথা মনে পড়ল আয়শার। সেদিনও তো রুমাইশার এভাবে শুয়েছিল বিছানায়, কোনো হুঁশ ছিল না, কিন্তু চোখ মেলেছিল, পিটপিট করে তাকিয়েছিল শুধু। বড় অবস্থা থেকে ফিরে আসা মেয়ের আবারও এমন মুমূর্ষু অবস্থা দেখে মস্তিষ্কের ভেতর শুধু ওই ঘটনাগুলোই ভেসে বেড়াতে লাগলো আয়শার। বিস্ফোরিত নয়নে ধীরে ধীরে এগোলেন আয়শা রুমাইশার দিকে। চোখ থেকে তার অবিরত নোনা পানি গড়িয়ে পড়ছে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। বিছানায় রুমাইশার পাশে বসলেন আয়শা। হাতটা বাড়িয়ে রুমাইশার হাতটা নিজের মুঠিতে নিলেন। মেয়ের শরীরের উত্তাপে শিউরে উঠলেন আয়শা। চোখ ফেটে দ্বিগুণ বেগে লোনা পানি বেয়ে পড়তে লাগলো। দুবার ডাক দিলেন রুমাইশা বলে, কিন্তু রুমাইশার কোনো সারা শব্দ পাওয়া গেল না। শুধু মাঝে মাঝে পিটপিট করে তাকালো। জ্বরের ঘোরে নিজের আশেপাশের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রুমাইশা দেখতেই পেল না তার কাছের মানুষগুলোর এই দুর্বিষহ অবস্থা। শামসুল কাদের বসে আছেন রুমাইশার রুমের চেয়ারে। একটা হাত মুখে ঠেকিয়ে চিন্তা করে চলছেন। রুমাইশার এক্সাম এখনো শেষ হয়নি, একটাই বাকি আছে যদিও, কিন্তু এই অসুস্থতা নিয়ে ও পড়বে কি করে? আর সুস্থ যদিও বা হয়ে যায়, তাহলে প্রস্তুতি বা নিবে কখন? আর পরীক্ষাই বা দিবে কি করে? ইশতিয়াক আহমেদ মেডিসিনগুলো নিয়ে ভেতরে ঢুকলেন।
ডাক্তার স্যালাইনটা দিয়ে রুমাইশার হাতের ভেইনে সুইচ দিয়ে সেট করে দিল। ডাক্তার নিজের জিনিসপত্র গুছিয়ে চলে যেতে নিলে শামসুল আলম জিজ্ঞেস করলেন, ও সুস্থ হতে কতদিন সময় লাগবে ডাক্তার? সেটা তো বলা যাচ্ছে না। এই স্যালাইনটা শেষ হোক, স্যালাইন কাজ শুরু করে দিলে হয়তো আস্তে আস্তে হুঁশে ফিরবে। আর যে মেডিসিনগুলো দিয়েছি ওগুলো নিয়মিত খাওয়ান। আর স্যালাইন শেষ হওয়ার পরও যদি রেসপন্স না করে তখন আমাকে আবার ইনফর্ম করবেন। কথাগুলো বলে ডাক্তার চলে গেলেন। শামসুল ইশতিয়াকের দিকে তাকিয়ে আফসোসের সুরে বললেন, কিভাবে যে এমন জ্বর বাঁধালো মেয়েটা, এখনও ওর পরীক্ষাই শেষ হয়নি। কে বলেছিল ওকে মাতব্বরি করে বৃষ্টিতে ভিজতে? এখনো এই এক্সামটার কি হবে? এক্সামটা কিছুদিন পর হলেও না হয় হতো, কিন্তু সেটা তো পরশু দিন। এমন সময় দরজার কাছ থেকে গমগমে একটা কণ্ঠস্বর বলে উঠল, এক্সাম সামনের বছর আবার দেওয়া যাবে। একটা রিটিক দিলে কারো জান চলে যাবে না। যেখানে রিমুর এমন অবস্থা, সেখানে আপনি পড়ে আছেন ওর এক্সাম নিয়ে। চোখেতে সবাই দরজার দিকে তাকালো। সাফওয়ান যে এই মুহূর্তে সবার সামনে এইভাবে আসতে পারে সেটা কেউই আশা করেনি। ফুল স্লিভ টি শার্ট পরে, মুখে মাস্ক দিয়ে, চোখে ডার্ক গগলস পরে, ডোর হেডার ছুঁই ছুঁই দীর্ঘদেহী সাফওয়ান পুরো দরজাটা জুড়েই যেন দাঁড়িয়ে আছে। শাফিন একটু আগেই তাকে মেসেজে জানিয়েছে রুমাইশের অবস্থার কথা, আর তারপরেই নিজেকে ঢেকে ঢুকে অন্যদের সামনে আসার উপযুক্ত হয়ে রুমাইশের রুমে চলে এসেছে সাফওয়ান। বহু বছর পর ছোট্ট সাফওয়ানকে একজন পরিণত পুরুষ হিসেবে দেখে শামসুল আয়েশা দুজনেই অবাক হয়ে গেলেন। কিন্তু সাথে সাথেই নিজের মেয়ের সাথে হওয়া পাশবিক হিংস্রতার কথা মনে পড়তেই মুখ ফিরিয়ে নিলেন শামসুল। আয়েশা এত বছর পর নিজের সন্তান তুল্য সাফওয়ানকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লেন। কিন্তু সেই সাথে সাফওয়ানের সেই হিংস্রতার কথা মনে পড়তেই হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। আমার মেয়েকে এখানে পাঠানোই ভুল হয়েছে। কেন আমি ওকে এখানে পাঠিয়েছিলাম? কেন? শেষবার আমার মেয়ে আত্মরা হয়ে বাড়ি ফিরেছিল, আর এইখানে এসে আবারও সেই দিনের মতোই আত্মরা হয়ে শুয়ে আছে। অতঃপর রুনিয়াকে উদ্দেশ্য করে কেঁদে কেঁদে বললেন, আপনাকে ভরসা করে মেয়েকে পাঠিয়েছিলাম আমি, আর আপনি তার এই প্রতিদান দিলেন? খেয়াল করলেন না যে ও কি করছে না কি করছে? আমার মেয়েটা চোখ খুলে থাকা সত্ত্বেও কাউকে দেখছে না, কাউকে শুনছে না। আমার আগেই বোঝা উচিত ছিল এই অভিশপ্ত ছেলেটা যেখানে থাকবে সেখানে আমার মেয়ে কখনোই শান্তিতে থাকবে না। শেষের কথাটা সাফওয়ানকে উদ্দেশ্য করে বললেন আয়েশা। রুনিয়া প্রতিবাদ করলেন আয়েশার কথার। তুমি কি বলছো ভেবে বলছো আয়েশা? তুমি ওর জ্বরের কারণে আমার ছেলেকে এখানে দোষারোপ করছো? ওর কি করার আছে এখানে? ও তো আর জ্বর এনে রুমির গায়ে দিয়ে যায়নি। হ্যাঁ, ও ভুল করেছে ছোটবেলায়, কিন্তু ও তো এখন বড় হয়েছে। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা বেঠিক বুঝতে শিখেছে, নিজেকে নিয়ন্ত্রণ করা শিখেছে। তাহলে তুমি কোন মুখে আমার ছেলেকে দোষারোপ করছো? সাফওয়ান রুনিয়ার পাশে এসে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, মা চুপ করো। মামি এখন নিজের মেয়ের অসুস্থতায় কষ্ট পাচ্ছেন অনেক, তাই এরকম বলেছেন। ওনার কথা ধরে ঝামেলা বাঁধিও না। রুনিয়া মাথা নাড়িয়ে সাফওয়ানকে আশ্বস্ত করলেন যে তিনি করবেন না। রুনিয়াকে বোঝানোর পর সাফওয়ান যেভাবে এসেছিল সেভাবেই আবার চলে গেল। সাফওয়ান চলে যেতেই শামসুল উঠে দাঁড়ালেন। আমার মেয়ের স্যালাইন শেষ হলেই আমি ওকে নিয়ে বাড়িতে চলে যাব, বললেন তিনি। তারপর গটগট পায়ে হেঁটে বাইরে চলে গেলেন। রুনিয়া আর দ্বিতীয় কোনো কথা বললেন না। অকারণে ছেলেকে দোষারোপ করায় মনটা ওনার বিষিয়ে গেছে একেবারে। রুমাইশাকে তো তিনি নিজের সন্তানের যে কোনো অংশে কমকে দেখেন না। তারপরে তারা এটা কিভাবে বলতে পারলো যে তিনি খেয়াল রাখেননি? মনে মনে অনেক কষ্ট পেলেও প্রকাশ করলেন না রুনিয়া। রুমাইশার স্যালাইন শেষ হলে বাড়িতে যাওয়ার তোড়জোড় শুরু করলেন আয়েশা। রুমাইশার বই খাতার জামা কাপড়গুলো গুছিয়ে নিলেন। রুমাইশার সেন্স ফিরেছে কিছুক্ষণ আগে, এখন কথা বলছে টুকটাক, তাই আর দেরি করেননি আয়েশা। শামসুলও সাহায্য করছেন সাথে। রুনিয়া দাঁড়িয়ে আছেন দরজায়, কিচ্ছু করা নেই ওনার। ইশতিয়াক আহমেদ আর শাফিন বসে আছে হলরুমের সোফায়। দুপুরের খাবার সময় হলেও শামসুল আয়েশা কেউ খেলেন না। রুনিয়া অনেকবার জোরাজোরি করলেও কাজ হলো না। শুধুমাত্র রুমাইশার মেডিসিন আছে বলে ওকে খাওয়ালেন আয়েশা। তারপর গাড়ি ডেকে এনে রুমাইশার জিনিসপত্র সহ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ছাদের উপর থেকে একজোড়া তৃষ্ণার্ত চোখ তাকিয়ে তাকিয়ে দেখল শুধু রুমাইশাদের গাড়িটাকে, যতক্ষণ না গাড়িটা চোখের আড়ালে হলো। শুনছিলেন রানী আমিনার লেখা অফিডিয়ান গল্প থেকে পর্ব 12, 13, 14, 15 এবং 16। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।